অসম্পূর্ণ হয়ে থাকা কাজটা না হয় আজ এই বৃষ্টি মুখর রাতে সম্পূর্ণ করি। জাহিন এগোতে নিলে অয়ন্তী জাহিনের মুখ চেপে ধরল। জাহিন আহত গলায় বলল, কি হলো? এবার তো নিজের সজ্ঞানে আছি। তাহলে দরজা খোলা। দরজা লাগানো আছে। অয়ন্তী কিছু বুঝে ওঠার আগে জাহিন তাকে পাজা কোলে তুলে নেয়। অয়ন্তী এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিন অয়ন্তীর দিকে তাকাতেই অয়ন্তীর দৃষ্টি নত করে নেয়। জাহিন অয়ন্তীকে বেডে বসিয়ে রেখে সুইচ বোর্ডের কাছে এসে লাইট টিপিয়ে দেয়। অয়ন্তী ঢোক গিলল। সম্পূর্ণ রুম অন্ধকারে ডুবে গেছে। জাহিনের কোনো সারা শব্দ নেই। গেল কোথায় মানুষটা? আকস্মিক নিজের গালে ঠান্ডা হাতের ছোঁয়া পেতে অয়ন্তী কেঁপে ওঠে। বুঝতে পারে জাহিন তার পাশে। অয়ন্তী অনুভব করছে তার কানের কাছে জাহিনের গরম নিঃশ্বাস। কিছুক্ষণ পরে জাহিনের কোমল কণ্ঠের গাঢ় স্বর ভেসে আসে, আই লাভ ইউ অয়ন্তী। ভালোবাসি তোমায়, খুব খুব ভালোবাসি। অয়ন্তী জোরে নিঃশ্বাস ছাড়ল। জাহিন তাকে ভালোবাসি কথাটা বলেছে, যেটা সে এতদিন শুনতে চেয়েছিল। অবশেষে শুনতে পেল সেই সুখকর কথাটা। আর তার চেয়ে বড় কথা, জাহিন তাকে তুমি বলে সম্বোধন করেছে। আপনি থেকে তুমিতে এসেছে, তাহলে তাদের সম্পর্কটা। অয়ন্তী জাহিনের হাতের উপরে নিজের বাঁ হাতটা রেখে আড়ষ্ট গলায় বলে, আবার বলবেন না কথাটা প্লিজ। জাহিন মুচকি হেসে আর একটু এগিয়ে এসে প্রগাঢ় গলায় বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অয়ন্তী জাহিনের গলা চাপড়ে ধরলো। জাহিনও শক্ত করে অয়ন্তীকে জড়িয়ে ধরলো। কিছু মুহূর্তে পেরিয়ে গেল এভাবেই, একে অন্যের হৃদস্পন্দনের গতি অনুভব করে। অয়ন্তীর বুকের ওঠানামা দ্বিগুণ বেড়ে গেছে। জাহিন ধীরে ধীরে অয়ন্তীর পিঠ ঠেকিয়ে দেয় নরম বিছানার মাঝে। জাহিন নিজের সমস্ত ভাত ছেড়ে দেয় অয়ন্তীর ছোট্ট দেহখানার উপরে। একে একে গলা, ঘাড়ে, চিবুকে, বক্ষস্থলে জাহিনের ঠোঁটের বিচরণ বইতে শুরু করলো অয়ন্তীর দেহে। অয়ন্তী অস্থির হয়ে আঁকড়ে ধরলো জাহিনের মাথার পেছনে চুল আর অস্পষ্ট গলায় বলল, নেতা মশাই। দুজনের মাঝে থেকে সরে যেতে লাগলো সকল আবরণ। জাহিন বইয়ের সর্বাঙ্গে নিজের বেহায়া ঠান্ডা হাতের ছোঁয়া বিচরণ চালাতে শুরু করলো। প্রগাঢ় বেসামাল পুরুষালীর ছোঁয়া পেয়ে অয়ন্তী যেন নিজের শরীরের শক্তিটুকু হারিয়ে ফেলেছে। জাহিনের এক একটা অশান্ত নিঃশ্বাস অয়ন্তীর মুখের উপর ফেলতে ফেলতে নেশাক্ত গলায় বলে, ভালোবাসি অয়ন্তী, খুব ভালোবাসি তোমায়। রাত প্রায় 12:30 বাজে। যারা আস্তে আস্তে নিজের রুমের দরজা খুলে মাথা বের করে উকি দিয়ে দেখে বাইরে কেউ আছে কিনা। না, কেউ নেই। পুরো বাড়ি ফাঁকা। সবাই ঘুমে বিভোর এই বৃষ্টিমুখর রাতে। যারা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে চোরের মতো পা টিপে টিপে নুহাসের রুমের সামনে আসে। নিজের বাড়িতেও চোরের মতো হাঁটতে হচ্ছে। কি দিন কাল আইলো। যারা আস্তে করে নুহাসের রুমের দরজায় টোকা দিল। না, ভেতরে থেকে কোনো সাড়া শব্দ এলো না, তার মানে নুহাস ঘুমে। যারা দরজা ধাক্কা দিতে তৎক্ষণাৎ খুলে গেল। যারা খুশিতে গদগদ হয়ে হা করে উঠে ভেবেছিল দরজা বন্ধ থাকবে, কিন্তু না, দরজা খোলা। উফ, আল্লাহ তার সহায় আছে। দরজা খুলে ধীর পায়ে নুহাসের রুমের ভেতরে ঢুকে। রুমে প্রবেশ করতে সুন্দর একটা ঘ্রাণ এসে নাকে বাড়ি খায়। যারা বুক ভরে শ্বাস নিল। কেমন মাতাল করা গন্ধ। এই লোক কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করে যে এমন মাতাল করা সুবাস ছড়াচ্ছে পুরো রুম জুড়ে? নুহাসের বউ হওয়ার পর তার প্রথম কাজ হচ্ছে এসব পারফিউম ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া। এসব পাগল করা সুবাস লাগিয়েই তো মেয়েদের পাগল করে দেয় এই ব্যাটা। পুরো রুম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ভাগ্যিস যারা বুদ্ধি করে ছোট একটা টর্চ লাইট নিয়ে এসেছিল। টর্চ লাইট জ্বালিয়ে ধীর পায়ে হেঁটে বেডের কাছে এসে দাঁড়ায়। টর্চ লাইটের মৃদু আলোতে নুহাসের মুখ দেখা যাচ্ছে। নুহাস ঘুমে কাতর। কতটা নিষ্পাপ লাগছে মানুষটাকে। যারা মুচকি হেসে হাত বাড়িয়ে দেয় নুহাসের দিকে। নুহাসের গাল স্পর্শ করতে যাবে, সাথে সাথে হাতটি সরিয়ে নেয়। কি করতে যাচ্ছিল সে এটা? যদি নুহাস উঠে পড়ে, তখন তো তার কার্যসিদ্ধি পূরণ হবে না। যারা জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে তটস্থ করে। এদিক ওদিক তাকিয়ে দেখে নুহাসের ফোনটা বেড সাইডের টেবিলের উপরে আছে। যারা যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। ধীরে ধীরে টর্চ লাইটটা টেবিলের উপরে রেখে ফোন হাতে নিয়ে ফোনের পাওয়ার অন করতেই ভেসে ওঠে নুহাসের ছবি। যারা মুগ্ধ নয়নে ছবিটির দিকে তাকিয়ে রইল। তার অবচেতন মন বলছে, ছেলেদের এত সুন্দর হতে নেই নুহাস ভাই, তাতে মেয়েদের কুনজর লেগে যেতে পারে। হঠাৎ করে যারা চমকে ওঠে, মাথা নাড়িয়ে মনে মনে নিজেকে গালি দিয়ে বলে, আশ্চর্য, বারবার নিজের উদ্দেশ্য কেন ভুলে যাস তুই যারা? ফোকাস রাখ নিজের উদ্দেশ্যে। কিন্তু নুহাসের ফোনে প্যাটার্ন দেওয়া। যারা অনেকবার ট্রাই করলো, কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। সব ভুল হয়েছে। আর 30 সেকেন্ডের ওয়ার্নিংও দিয়ে দিচ্ছে। এবার কি করবে যারা? এবার তো নুহাসের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যদি ফিঙ্গারপ্রিন্ট নিতে গেলে নুহাসের ঘুম ভেঙে যায় তখন? কিন্তু কিছু করার নেই। শেষ ভরসা নুহাসের ফিঙ্গারপ্রিন্ট।
যারা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের কোমর বাঁকিয়ে নুহাসের দিকে ঝুঁকে কাপা কাপা হাতে নুহাসের ডান হাতটা ধরলো। নুহাসের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। যারা শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিকভাবে চলছে। যারা নুহাসের তর্জনী ধরে ফিঙ্গারপ্রিন্ট নিতে নিবে, সাথে সাথে নুহাস যারার বাহু ধরে ঝড়ের গতিতে হ্যাসকা টান দিয়ে নিজের বুকে এনে ফেলে। ফোনটা ছিটকে পড়ে যায় বেডের এক কোণে। এতটা দ্রুত ঘটেছে ঘটনা যে যারার বোধগম্য হচ্ছে না। নিজের ঘাড়ে গরম ভারী নিঃশ্বাস এসে পড়াতে যারা ধ্যান ভাঙল। টর্চ লাইটের আলোতে নুহাসের মুখ দেখা যাচ্ছে। নুহাসের এতটা কাছে প্রথমবারের মতো সে এসেছে। শরীর লৌহের মতো শক্ত হয়ে গেছে যারার। শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে নুহাসের শক্ত হাতের বাঁধন থেকে মুক্ত হতে নিল নুহাস। আরো আঁকড়ে ধরে যারাকে। পিট পিট চোখে নুহাস যারার দিকে তাকালো। কি করবে এবার যারা? নুহাস যদি প্রশ্ন করে সে এত রাতে এখানে কি করছে, তাহলে কি উত্তর দিবে? অস্থিরতা কাজ করছে মনের মাঝে। যারা ভাবনার মাঝে নুহাস ভাঙ্গা গলায় বলল, বাস্তবে আমাকে জ্বালিয়ে নিজের মন ভরে না বলে এখন আমার স্বপ্নে চলে এসেছো আমাকে জ্বালাতে। এটা কিন্তু ঠিক না জান। যারা নুহাসের কথা শুনে হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে নুহাসের দিকে তাকায়। নুহাস পুনরায় চোখ বন্ধ করে নেয়। যারা বুঝতে পারে নুহাস স্বপ্ন দেখছে, আর এই স্বপ্নটা যে একটা মেয়েকে নিয়ে দেখছে সে 100% শিওর। আর কত বড় সাহস তাকে জান বলে ডাকছে। কোন শাকচুন্নিকে এই বেটা জান বলে ডাকছে? কিন্তু নুহাস এক অভিনব কাজ করে বসে ভাবুক যারার সাথে। ঘুমের ঘরে যারা ঘাড়ে নিজের উষ্ণ ঠোঁটে ছোঁয়া দিয়ে ফেলে। যারা সমস্ত কায়া কেঁপে ওঠে। নুহাসের হাত শক্ত করে খামচে ধরে যারা। কি করতে এসেছিল এই ঘরে আর কি হচ্ছে তার সাথে? না সইতে পারছে না অত্যাচার। নিজেকে নুহাসের বাহুডোর থেকে মুক্ত করে যত সম্ভব তাড়াতাড়ি এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু চাইলেও নুহাসের শক্ত হাতের বাঁধন থেকে মুক্ত হতে পারছে না। তাই বাধ্য হয়ে এভাবেই পড়ে রইল নুহাসের বক্ষস্থলে। আর শুনতে লাগলো নুহাসের হৃৎপিণ্ডে চলার গতি। টর্চলাইটের চার্জও শেষ হয়ে এসেছে। যারার চোখে ঘুম নেই। ঘুমাবে কি করে? এমন এক পরিস্থিতিতে ঘুম এসে জীবনেও ধরা দিবে না। ধীরে ধীরে নুহাসের হাতের বাঁধন নরম হয়ে এলো। যারা নিজের দুঠোঁট চেপে আস্তে আস্তে নুহাসের বক্ষস্থল থেকে সরে এলো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো যারা। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। যত সম্ভব তাড়াতাড়ি যারা নুহাসের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসে। রুমে ঢুকে যারা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। বা হাত নিয়ে যায় ঘাড়ে। যে স্থানে নুহাসের ঠোঁট চুয়েছে সে স্থানটা চেপে ধরে। মুখে লাজুক হাসি তার। লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে। নুহাসের সামনে কি করে এখন যাবে? সে গেলেই তো এই অপ্রত্যাশিত দৃশ্যটা চোখের সামনে ছলছল করে বাস্তবে রূপ ভেসে উঠবে। রাত 3টে বাজে। জাহিন নয়ন্তীর বুকে মাথা রেখে বেঘরে ঘুমাচ্ছে। কিন্তু তার ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বাইরে বৃষ্টির তাণ্ডব থামলেও জাহিনের ভালোবাসার তাণ্ডব থামেনি এখন পর্যন্ত। নয়ন্তীর দেহে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিচ্ছে যেন। নয়ন্তীর পরনে জাহিনের শার্ট। জাহিনের শার্টের দুটো বোতাম খুলে নয়ন্তীর গলায় কাঁধে অবিরাম চুমা বর্ষণ দিয়ে যাচ্ছে। জাহিন নয়ন্তীর শার্টের আরেকটা বোতাম খুলতে যাবে, সাথে সাথে নয়ন্তী জাহিনকে বাধা দিয়ে বলে, কি করছেন? জাহিন বইয়ের দুগালে চুমু এঁকে দিয়ে বলে, ভালোবাসছি। যথেষ্ট ভালোবেসেছেন, এবার থামুন। জাহিন এবার অয়ন্তীর উপর থেকে সরে এসে নিচে শুয়ে অয়ন্তীকে নিজের বুকের বাঁ পাশে রেখে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। অয়ন্তীর বাঁ হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে জড়ানো কণ্ঠে বলে, ঠিক আছে, থেমে গেলাম। বলে অয়ন্তীর কপালে চুমু দিয়ে বলে, ঘুমাও এবার তাহলে। অয়ন্তী জাহিনের বুকে মাথা রেখে আবেশে চোখ বন্ধ করে নিল। প্রত্যেক মেয়েদের হয়তো স্বামীর বক্ষস্থলটা তাদের জন্য নিরাপদের স্থান। অয়ন্তীর চোখে নেমে এলো রাজ্যের ঘুম। ঘুমের দেশে ঢলে পড়ল। কিন্তু জাহিনের চোখে ঘুম নেই। সে এক নজরে ঘুমান্ত অয়ন্তীর দিকে তাকিয়ে। চোখ জোড়া মুগ্ধতায় ভরে আছে তার। জাহিন আলতো হাতে অয়ন্তীর কানে চুল গুজে দিয়ে ভরাট গলায় বলে, ধন্যবাদ অয়ন্তী, আমার জীবনে অনাকাঙ্ক্ষিত ভাবে আসার জন্য। ধন্যবাদ তোমাকে আমায় এমন একটা মধুময় রাত্রি দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে নিজেকে আমার কাছে বিলিয়ে দেওয়ার জন্য। সব কিছুর জন্য ধন্যবাদ তোমায়। জাহিনের কথা শেষ হওয়ার পরপরই অয়ন্তী ধীর গলায় বলে ওঠে, ধন্যবাদ আপনাকে নেতামশাই আমাকে এতটা গভীরভাবে ভালোবাসার জন্য। ধন্যবাদ আপনাকে নেতামশাই আমাকে পরিপূর্ণ করার জন্য। সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ নেতামশাই। জাহিন বড্ড অবাক হয় অয়ন্তীর কথা শুনে। সে তো ভেবেছিল অয়ন্তী ঘুমিয়ে পড়েছে। মেয়েটা তার মানে ঘুমায়নি? কত চালাক এই মেয়ে। অয়ন্তী চোখ মেলে জাহিনের দিকে তাকায়। জাহিন মাথা নিচু করে অয়ন্তীর অধঃজোড়া নিজের দখলে নিয়ে নেয়। ধীরে ধীরে আবারও বেড়ে গেল দুজনের নিঃশ্বাসের শব্দ। আবারও জাহিন মত্ত হলো অয়ন্তীর মাঝে। অয়ন্তীও নিজের সবটুকু উজাড় করে নিজেকে স্বামীর কাছে বিলিয়ে দিল পুনরায়। নতুন দিনের সূচনা। ধরণী জুড়ে ভোরের আলো ফুটেছে।
ঘন কুয়াশায় ঢেকে আছে চারিদিক। পূব আকাশের লাল সূর্যতা কুয়াশার চাদরে ঢাকা। রাতে বৃষ্টি হওয়ার কারণে শীতের প্রকোপটাও বেড়ে গেছে। এই শীতের মাঝে পাখির মধুর কলধ্বনিতে সকালের পরিবেশ মুখরিত হয়ে আছে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকা নুহাস কিঞ্চিত নড়ে চড়ে উঠল। ঠান্ডায় নিজেকে আরো গুটিয়ে নিয়ে আরো কয়েক মিনিট শুয়ে রইল। ধীরে ধীরে চোখ মেলে উঠে বসল। ফোনটা নেওয়ার জন্য বেডসাইডের টেবিলের দিকে হাত বাড়াতে নিলে দেখে ফোন নেই। গেল কোথায় ফোনটা? তার স্পষ্ট মনে আছে সেইখানে গত রাতে রেখেছিল। বেডের চারপাশে খোঁজাখুঁজির পর ফোনটা পেল, কিন্তু মনের মাঝে একটা খটকা লাগলো। তার ফোন বেডে আসলো কি করে? সে সবসময় ঘুমাতে যাওয়ার আগে ফোনটা টেবিলের উপর রাখে। তাহলে নুহাসের নজর পড়ে টর্চ লাইটের উপরে। ভুরুকুচকে হাত বাড়িয়ে টর্চ লাইটটা নিয়ে বোঝার চেষ্টা করে কার এটা। তার তেমন টর্চ লাইট নেই। তাহলে এটা কোথা থেকে আসলো? ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই টর্চ লাইট এখানে ছিল না। তাহলে কি রাতে ঘরে কেউ এসেছিল? নুহাসের নজর পড়ে তার বাহুর উপরে যা দেখলো তাতে সে স্তব্ধ বিমূর। নিজের চোখ দুটো কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার বাহুতে লাল দাগটা কোথা থেকে আসলো? দেখে মনে হচ্ছে কেউ খামচি দিয়েছে শক্ত হাতে। ঘুমের মাঝে সে কোনোভাবে খামচি টামচি দেয়নি তো? নুহাস নিজের দু হাতের নখ চেক করে। না, তার নখ এতটাও লম্বা নয় যে এভাবে নিজেকে নিজেই ক্ষতবিক্ষত করবে। কিন্তু কে এভাবে খামচি দিল? নুহাস ঢোক গিলে ভয়ে ভয়ে পুরো রুমটা নজর বুলায়। ছোটবেলায় শুনত গভীর রাতের আধারে নাকি জোয়ান অবিবাহিত পুরুষদের সন্নিকটে নাকি কারা এসে ঘোরাঘুরি করে কোনোভাবে। কি তারা তার সাথে এমনটা করেছে? নুহাস নিজের ভাবনাতে নিজেই চমকে ওঠে। কি আবল তাবল কথা ভাবছে সে। এমনটা হয় নাকি আবার? এসব মন গড়া কথাবার্তা। কিন্তু এই দাগ কোথা থেকে আসলো? আর এই টর্চ লাইটেই বা কি করে আসলো? কোনোভাবে কি যারা রুমে এসেছিল? কিন্তু যারা রুমে আসলে এমনভাবে খামচি দিবে কেন তাকে? না, এসব উল্টাপাল্টা চিন্তার ভাবতে পারছে না। ওয়াশরুমে যাওয়া দরকার। জাহিন শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। পুরো কপাল জুড়ে ভেজা চুল পড়ে রয়েছে তার। পরনের টি শার্ট আর ট্রাউজার। হাতের ভেজা টাওয়ালটা চেয়ারে রেখে কপালে চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসে বেডের দিকে। আস্তে করে বেডে উঠে কোনোই বালিশের উপরে ঠেকিয়ে বৃদ্ধাঙ্গুল থুতনিতে আর তর্জনী ঠোঁটের উপরে রেখে এক নজরে শুয়ে থাকা ঘুমান্ত রমণীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে লেগে আছে মৃদু হাসি। বারবার কিছু একটা মনে করে নিচের ঠোঁট কামড়ে ধরছে। সময় গড়িয়ে যায় প্রায় 10 মিনিট। অয়ন্তী ঘুমের মাঝে জাহিনের দিকে কাঁধ হয়ে ফিরে। গালে ছড়িয়ে পড়ে অবাধ্য চুলগুলো। জাহিন মুচকি হেসে তার বরফের মতো ঠান্ডা হাত দিয়ে অয়ন্তীর গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। নজরে পড়ে অয়ন্তীর বুকের উপরই ভাগের দিকে লাল হয়ে থাকা একটা দাগের উপরে। এই দাগ দেওয়ার জন্য মালিকটা যে সে আর বুঝতে বাকি নেই তার। জাহিন হাত বাড়িয়ে আলতো হাতে লালচে হয়ে জায়গাটাতে হাত বোলায়। অয়ন্তী ঘুমের মাঝেই ভুরু কুঁচকে নেয়। চোখের পাতা নড়ে ওঠে। ঘুমের মাত্রা পাতলা হয়ে আসছে। জাহিন হাত সরিয়ে নেয়। অয়ন্তী আধ বোঝা অবস্থায় চোখ মেলে তাকাতে ঝাপসা হয়ে ভেসে উঠল জাহিনের হাস্য উজ্জ্বল চেহারাটা। অয়ন্তী পুনরায় চোখ বন্ধ করে পুরোপুরিভাবে চোখ মেলে তাকায়। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে নরম কণ্ঠে বলে, গুড মর্নিং মিসেস অয়ন্তী। অয়ন্তী কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে তাকিয়ে সাথে সাথে নিজের মুখটা কম্বল দিয়ে ঢেকে ফেলে। জাহিন অয়ন্তীর কাছ দেখে বড্ড অবাক হয়। কি হলো এটা? অয়ন্তী এমন করলো কেন? লজ্জা পাচ্ছে নাকি? জাহিন স্তব্ধ হয়ে বসে রইল। অয়ন্তী কম্বলের নিচে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। মস্তিষ্কে হানা দিচ্ছে রাত্রের সকল দৃশ্য। কি হয়ে গেল এটা তার সাথে? এবার জাহিনের সামনে সে এই মুখ কিভাবে দেখাবে? লজ্জায় তো মরেই যাবে। কানের মাঝে গতকাল রাতে জাহিনের বলা প্রতিটা মধুময় কথা প্রতিধ্বনি হচ্ছে। অয়ন্তী শুকনো ঢোক গিলে জিভ দ্বারা নিজের শুষ্ক ঠোঁটে জোড়া ভিজিয়ে নিল। বক্ষস্থলে ওঠানামা অস্বাভাবিকভাবে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জাহিন গলা খাকারি দিয়ে বলে, কি হলো? অয়ন্তী ক্ষীণ গলায় বলল, কখন উঠেছেন আপনি? মিনিমাম 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? এই 1 ঘন্টা একা একা কি করেছেন আপনি? দেখছিলাম। কি দেখছিলেন? আমার লজ্জাবতী বউকে। দেখি কম্বলটা সরাও মুখ থেকে, শ্বাস নিতে কষ্ট হবে তো। জাহিন কম্বলটা সরাতে নিলে অয়ন্তী শক্ত করে টেনে ধরে, যার অর্থ কম্বল সরাবে না সে। জাহিন এবার শক্তি প্রয়োগ করে কম্বলটা সরালো। অয়ন্তীর সাথে সাথে নিজের মুখ ঢেকে নেয় দুহাত দিয়ে। জাহিন নিঃশব্দে হেসে অয়ন্তীর দুহাত তার মুখ থেকে সরিয়ে বিছানার সাথে চেপে ধরে। অয়ন্তী চোখ মুখ খিচে রেখেছে। জাহিন অল্প ঝুঁকিয়েছে অয়ন্তীর উপরে। নিজের ডান হাতটা অয়ন্তীর গালে রেখে ধীর গলায় বলে, চোখ খুলো। অয়ন্তী মাথা দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। জাহিন পুনরায় বলে, কেন লজ্জা পাচ্ছ বুঝি আমায়? অয়ন্তী দাঁতে দাঁত চেপে ধরে। এই লোক তো মারাত্মক খারাপ।
দেখতে লজ্জা পাচ্ছে সে, তারপরও বলছে লজ্জা পাচ্ছে কিনা। জাহিন বুঝলো এই মেয়ে এই মুহূর্তে চোখ খুলবে না, চোখ খোলার জন্য অন্য কিছু করতে হবে। তা মিসেস অয়ন্তী, আপনার লজ্জা কমানোর জন্য কি কি করতে হবে যদি বলে দিতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অয়ন্তী শক্ত গলায় বলল, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু এই ঘর থেকে। অয়ন্তীর কিছু বলতে পারল না, তার আগে তার অধরের শব্দ করে চুমু খেয়ে বসলো জাহিন। বড় বড় চোখ ধরে অয়ন্তী জাহিনের পানে তাকালো। জাহিন হেসে হেসে বলে, এই তো এবার চোখ মেনে তাকিয়েছো। দুজনের দৃষ্টিতে দৃষ্টি মিলল। অয়ন্তীর চোখের সামনে বাস্তবরূপে ভেসে ওঠে গতকাল রাতের নানান দৃশ্য। অয়ন্তী লজ্জায় লাল হয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে নজর সরিয়ে নেয়। জাহিন তর্জনী দ্বারা অয়ন্তীর চুলগুলো কানে গুজে দিয়ে নরম গলায় বলে, কোনো সমস্যা হচ্ছে? মানে কোনো ব্যথা ফিল হচ্ছে? অয়ন্তী দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। জাহিন তা দেখে সন্ধিয়ান গলায় বলে, সত্যি বলছো তো? অয়ন্তী ক্ষীণ গলায় বলল। জাহিন অয়ন্তীর কপালে চুমু দিয়ে বলে, ঠিক আছে, তাহলে উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। জাহিন রুম থেকে বের হয়ে যায়। অয়ন্তী তপ্ত নিঃশ্বাস ছেড়ে উঠে বসে, কিন্তু তলপেটে ব্যথা অনুভূত হয়। সর্বাঙ্গে ব্যথায় জর্জরিত হয়ে গঙিয়ে উঠল, দাঁতে দাঁত চেপে ধরল। জাহিনকে সে মিথ্যা কথা বলেছে। যদি বলতো সমস্যা হচ্ছে তার, তাহলে লোকটা নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করত। আর এই ব্যথাটা সামান্য হওয়ারই কথা, তাই আর কিছু বলল না। সময়ের সাথে সাথে এটা শুয়ে যাবে। অয়ন্তী নিজের গা থেকে কম্বলটা সরতে আটকে ওঠে। গায়ে শুধু জাহিনের শার্ট। ইশকি লজ্জা। অয়ন্তী পুরো ঘর নজর পোড়ালো। তার গতকাল রাতের পরিহিত কাপড় কোথায় গেল? মনে হচ্ছে জাহিন গুছিয়ে রেখেছে। অয়ন্তী আস্তে আস্তে উঠে দাঁড়াতে জাহিন রুমের ভেতরে প্রবেশ করে। জাহিনকে হুট করে আসতে দেখে অয়ন্তী হকচকিয়ে ওঠে। সাথে সাথে বেডে বসে কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেয়, কিন্তু ব্যথায় আর্তনাদ করে ওঠে। জাহিন হতভম্ব হয়ে তাকায় অয়ন্তীর দিকে। এইমাত্র কি হলো এটা? ব্যথায় অয়ন্তী চোখ মুখ খিচে রেখেছে। জাহিন দ্রুত পায়ে হেঁটে অয়ন্তীর দুবাহু ধরে অধৈর্য গলায় বলল, কোথায় ব্যথা পেয়েছো? আমি ঠিক আছি নেতামশাই। জাহিন বড়সড় ধমক দিয়ে বলে, কোথায় ঠিক আছে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ব্যথায় চোখ মুখ লাল হয়ে গেছে তোমার। আর আমাকে দেখে এত বিব্রত হওয়ার কি আছে বুঝলাম না। আমি তোমার স্বামী হই অয়ন্তী, কোনো পরপুরুষ নই। অয়ন্তী চুপ করে রইল। জাহিন এবার রাগটা নিয়ন্ত্রণে এনে অবলীলায় বলে উঠল, আর নিজেকে এতটা আবৃত করার কিছু হয়নি। যা দেখার গতকাল রাতেই দেখে নিয়েছি, তাই এতবার কষ্ট করার মানে হয় না। উল্টো নিজে ব্যথা ভাবে। অয়ন্তী চোখ বড় বড় করে হা হয়ে জাহিনের দিকে তাকায়। কি লোক রে বাবা, কি সব বলছে? জাহিন অয়ন্তীর চাহনি উপেক্ষা করে অয়ন্তীকে পাজা কোলে তুলে নিয়ে ওয়াশরুমের সামনে নামিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে নাস্তা করে ওষুধ খেতে হবে। কথাটা বলে থেমে গিয়ে পুনরায় বলে, রুমে এসেছিলাম ফোনটা নিতে, কিন্তু মনে হচ্ছে এসে বিরাট ভুল করে ফেলেছি। জাহিন আর কিছু না বলে চুপচাপ ফোনটা নিয়ে বের হয়ে যায়। অয়ন্তীও চুপচাপ ওয়াশরুমে ঢুকে পড়ে। মা, কায়েব ভাই আসবে না আজ থেকে, তাহলে আমাকে কে নিয়ে যাবে কোচিং এ? জোহরা বেগম পরোটা উল্টে বলেন, রিহানকে গিয়ে বল তোকে কোচিং এ দিয়ে আসার জন্য। তোমার এই বাউন্ডুলে ছেলে বাড়িতে থাকলে তো বলবো। কি ও বাড়িতে আসছে কি গত রাতে? না, বৃষ্টির জন্য নাকি আসতে পারেনি, তাই বন্ধুর বাড়িতে থেকে গেছেন উনি। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। যারা সামনে থাকা আহানের ফুটবলে লাথি মেরে বলে, স্কুটি নিয়ে বের হতে মানা করে দিল অনেক আগেই। এখন মনে হচ্ছে নিজেকেই 4 চাকার গাড়ি চালানো শিখতে হবে। জাহিন সিঁড়ি থেকে নামতে নামতে বলে, কি শিখতে হবে? যারা পেছন ফিরে বলে, গাড়ি ড্রাইভ করা। জাহিন কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। যারাও ভাইয়ের পেছন পেছন গিয়ে ভাইয়ের পাশে চেয়ারে বসে আপ্লিত গলায় বলল, ভাইয়া আমাকে গাড়ি ড্রাইভ করা শেখাবে? জাহিন গম্ভীর গলায় বলে, না, আগে 18 হোক তারপর। যারা কপট রেগে বলে, আমার 18 হয়ে গেছে। আরো বড় হ তারপর। যারা ঠোঁট ফুলিয়ে বসে রইল। কিছুক্ষণ পর নিচ থেকেই বলল, ভাবি আসবে না নিচে? আসছে। জাহিনের ইম্পর্টেন্ট একটা কল আসাতে বাড়ির বাইরে চলে যায়। যারা এবার মাকে তাড়া দিয়ে বলে, মা একটু জলদি জলদি নাস্তাটা দাও, দেরি হয়ে যাবে তো আমার। এমন সময় যারা নজরে আসে নুহাস নামছে একেবারে ফিটফাট হয়ে। আহা কি মনোরম দৃশ্য! চোখ দুটো জড়িয়ে এলো যারার। এই মনোরম দৃশ্যের মাঝে যারার মনে পড়ে যায় গত রাতে সে অপ্রত্যাশিত ঘটনা। মনের মাঝে অস্থিরতা কাজ করা শুরু করে দিয়েছে। লজ্জায় আড়ষ্ট হয়ে নিজেকে গুটিয়ে নেয়। এখনই নামতে হলো এই নুহাসকে। ভেবেছিল নুহাসের সামনে পড়বে না, কিন্তু তার হলো কই। ব্যাটা উপস্থিত ম্যাডাম বলতে চলে এলো, কিন্তু যারার অস্থিরতা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আহান দৌড়ে এসে বলে, আপু আমার টর্চ লাইটটা কই? তোমার রুমে খুঁজতে এসেছি, পাইনি।
যারা ভ্রুদয় কুচকে বলে, টর্চ লাইট? কিসের টর্চ লাইট? ওই যে সোনালি রঙের টর্চ লাইটটা তুমি ওই দিন নীলা, যে ওইটা। যারা চোখ বড় বড় করে আহানের দিকে তাকায়। সর্বনাশ করেছে, আহানের টর্চ লাইটটা তো নুহাসের ঘরে সে রেখে এসেছে। কোনোভাবে নুহাসের হাতে পড়ে যায়নি তো টর্চ লাইটটা? এবার কি হবে? যারা ভয়ে ভয়ে নুহাসের পানে তাকায়। নুহাস ভুরু কুচকে দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছে। সে যেটা ভেবেছে সেটাই হলো। নুহাসের চেহারা সেটা সাক্ষী দিচ্ছে। আর এই বিচ্ছু আহান সকাল সকাল টর্চ লাইট নিয়ে কেন পড়ল? পরীক্ষা শেষ তো, তাই এই অবস্থা। আহান ভাবুক যারার হাত ঝাঁকিয়ে বলে, আপু কই রাখছো টর্চ লাইটটা তুমি? যারা মলিন হেসে বলে, আছে, রুমেই আছে আমার। তুই ভালো করে খুঁজিসনি, তাই পাসনি। ঠিক আছে তুমি চলো, আমাকে খুঁজে দাও। পরে খুঁজে দিব, এখন তুই খেতে বস। না, আমাকে এক্ষুনি খুঁজে দাও। যারা রেগে কিছু বলতে নেবে সাথে সাথে নুহাস বলে ওঠে, আহান এদিকে আয়, দেখ তো এই টর্চ লাইটটা তোর কিনা। আহান দৌড়ে নুহাসের কাছে যায়। নুহাস হাতে করে নিয়ে এসেছে টর্চ লাইটটা। নুহাসের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে খুশি হয়ে আহান বলে, এটাই তো, কিন্তু তুমি পেলে কই? নুহাস ঘাড় ঘুরিয়ে যারার দিকে তাকালো। যারা ঢোক গেলে সাথে সাথে নজর সরিয়ে নেয়। নুহাস মুস্কি হেসে বলে, আমার রুমের সামনে পড়েছিল, হয়তো কোনোভাবে তোমার বোন ভুলে আমার রুমের সামনে রেখে দিয়ে গেছে। আহান আর কিছু না বলে নাচতে নাচতে চলে যায়। যারা কাচুমুচু হয়ে বসে রইল। নুহাস পকেটে হাত গুজে স্থির চোখে যারার দিকে তাকিয়ে আছে। তার মানে সত্যি যারা তার রুমে এসেছিল রাতে। কিন্তু রুমে এসেছে ভালো কথা, খামচি দিল কোন দুঃখে তাকে? কিসের প্রতিশোধ নিল এই মেয়ে? যারা কোনো মতে খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে কাঁধে ব্যাগ নিয়ে বলে, মা আমি গেলাম। জোহরা বেগম বলেন, এই দাঁড়া, একা একা যাবি নাকি? সমস্যা নেই, আমি রিক্সা করে চলে যেতে পারবো। যারা চলে যেতে নিবে সাথে সাথে জাহিন গম্ভীর গলায় বলে, দাঁড়া নুহাস, তোকে দিয়ে আসবে। যারা মাথায় পুরো আসমানটা ভেঙে পড়ে। যারা থেমে থেমে বলে, না ভাইয়া, আমি রিক্সা করে চলে যেতে পারবো। জাহিন চোখ রাঙিয়ে বলে, যেটা বলছি চুপচাপ সেটা মান। আর কয়েকদিন পর নির্বাচন, তোকে একা ছাড়তে পারবো না। যারা কিছু বলতে নেবে সাথে সাথে নুহাস খাওয়া রেখে বলে, চলো যারা, তোমাকে দিয়ে আসি। যারা বিস্ময়কর চোখে নুহাসের দিকে তাকায়। অন্য সময় হলে তাকে নিতে যেতে ভনিতা করত, আর আজকে একেবারে এগিয়ে এগিয়ে আসছে বেটা বজ্জাত। নুহাস যারার পাশ কেটে চলে যাওয়ার সময় বলে, বাইরে অপেক্ষা করছি, জলদি আসো। কি আর করার, যারা বাধ্য হয়ে নুহাসের পেছন পেছন গেল। যদি নুহাস তাকে কোনো ধরনের প্রশ্ন করে তাহলে তার উত্তর হবে সে কিছু জানে না। কিচ্ছু জানে না মানে কিচ্ছু জানে না। গাড়ি চলছে তার আপন গতিতে। যারা টেনশনে দুহাতের নক করছে, আর চোখে একবার নুহাসের দিকে তাকালো। কি সুন্দর নম্রভদ্র হয়ে গাড়ি চালাচ্ছে মানুষটা, কিন্তু তাকে কিছু বলছে না কে? হঠাৎ করে নুহাস গাড়ি ঘুরিয়ে নেয়। যে রাস্তা দিয়ে তার কোচিংয়ে যাওয়ার কথা সেই রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে চলছে গাড়ি। যারা অবাক হয়ে বলে, নুহাস ভাই, গাড়ি ঘুরিয়ে নিলে কেন? কোচিং এর রাস্তা তো ডান দিকে, তাহলে বাম দিকে কেন যাচ্ছ? নুহাস কিছু বলল না, চুপচাপ এক মনে ড্রাইভ করে যাচ্ছে। যারা হাজারটা প্রশ্ন করলো নুহাসকে, কিন্তু কোনো জবাব এলো না। এই লোক কি করতে চাইছে তার সাথে? গাড়ি এসে থামে মস্ত বড় এক বিলের ধারে। বিলের চারিদিক নারকেল গাছে ঘেরা, সবুজের সমারোহ পুরো মাঠ জুড়ে। তাতে শিশির জমে আছে। মাঝে মাঝে দেখা মিলছে গুটি কয়েকজন কুপত কপতির। এই ঠান্ডার মাঝেও প্রেম করতে এসেছে, ভাবা যায়? এরাই প্রকৃত প্রেমিক প্রেমিকা। যারা এসবে পাত্তা না দিয়ে মুগ্ধ নয়নে জায়গাটা দেখলো। নুহাস গাড়ি থেকে নেমে বিলের ধারে গিয়ে দাঁড়ায়। যারা অবাক হলো তাতে। নিজে ড্যাং ড্যাং করে গাড়ি থেকে নেমে গেল কিছু না বলে। যারা নিজেই গাড়ি থেকে নেমে নুহাসের পেছনে দাঁড়িয়ে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো নুহাস ভাই? আমার কোচিং আছে। নুহাস যারার দিকে তাকে শান্ত গলায় বলে, আমার উত্তর চাই। যারা ভীত গলায় বলল, উত্তর? কিসের উত্তর? তুমি সেটা খুব ভালো করেই জানো। আমি কিছু জানি না, আর আমার কাছে কোনো উত্তর নেই। নুহাস নিঃশব্দে হেসে বলে, আমার প্রশ্নের সকল উত্তর তোমার কাছে আছে। আমি সহজভাবেই তোমাকে প্রশ্ন করছি, আর তুমিও সহজভাবেই সেই সকল প্রশ্নের উত্তর দিবে আশা কর। যারা নজর নিচু রেখে বলে। নুহাস এক পলক যারাকে দেখে প্রশ্ন করে, আমার রুমে কেন এসেছিলেন তুমি গতকাল রাতে? যারা চটপটে গলায় বলল, আমি তোমার রুমে কেন যাবো শুধু শুধু? মিথ্যে বলার চেষ্টা করো না যারা। আমি যতগুলো প্রমাণ পেয়েছি তাতে তুমি আমার রুমে এসেছিলে সেটা 100% শিওর। যারা কপট রেগে বলে, আমি সত্যি বলছি, আমি যাইনি। রুমে এসেছো ভালো কথা, কিন্তু আমায় খামচি কেন দিলে আমার ঘুমের মাঝে? আমাকে এত রাতে খামচি দেওয়ার জন্য এসেছিল বুঝি আমার রুমে? যারা চমকে নুহাসের দিকে তাকায়। কি বলছে এই লোক? সে কখন খামচি দিল?
যারা হিতাহিত জ্ঞান হারিয়ে বলে, আমি কখন তোমাকে খামচি দিলাম? আমি তো তোমার রুমে গিয়েছিলাম, তোমার ফোন চেক। যারা চোখ বড় বড় করে তাকিয়ে দুহাত দিয়ে মুখ চেপে ধরে। মুখ ফসকে এটা কি বলে ফেললো সে? এত আগে আগে চলে কেন তার মুখ? নুহাশ বাগরুদ্ধ যারার কথা শুনে। মেয়েটা তার ফোন চেক করতে এত রাতে তার রুমে এসেছিল ভাবা যায়? নুহাশ সশব্দে হেসে বলে, তাহলে আমার ফোন চেক করতে এসেছিলে বুঝি আমার রুমে? যারা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। খুব বাজেভাবে সে ধরা পড়ে গেছে। নুহাশ পকেট থেকে ফোন বের করে ফোনের লক খুলে যারার দিকে এগিয়ে বলে, না এখন চেক করতে পারো তুমি আমার ফোন। যারা অনিমেষ দৃষ্টিতে তাকালো নুহাশের দিকে। নুহাশ বলতে শুরু করলো, ওই ফেক অ্যাকাউন্টটা তোমার তাই না, যে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার প্রেমিকা আছে কিনা? যারা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলা উচিত তার এখন? নুহাশ এত কিছু জানলো কিভাবে? নুহাশ নিষ্পাপ গলায় বলতে শুরু করলো, আমার কোনো প্রেমিকা নেই, তবে একজন প্রেয়সী আছে যে এই মুহূর্তে আমার সামনে অবাক চোখে তাকিয়ে আছে আমার পানে। মানে? যারা হতবিহ্বল হয়ে বলে। নুহাশ দুকদম এগিয়ে এসে কোমর বাঁকিয়ে যারার কানের কাছে মুখ নিয়ে মোলায়েম গলায় বলে, দিনকে দিন তোমার পাগলামি বেড়ে যাচ্ছে যারা, তাই তোমার পাগলামি বন্ধ করার জন্য স্বীকার করছি ভালোবাসি আমি তোমায়, আমার মনের গহীনে এত বছর লুকিয়ে রাখা পাগলি প্রেয়সীটাকে। যারা না যেন নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যি নুহাশ বলেছে নাকি স্বপ্ন দেখছে? ঘুম ভেঙে গেলে এই সুন্দরতম স্বপ্নটা মিলিয়ে যাবে, যেটা যারা চায় না। সে মনে প্রাণে দোয়া করছে আল্লাহর কাছে যেন এটা স্বপ্ন না হয়, এটা যেন বাস্তবে হয়। যারার কোনো সারা শব্দ না পেয়ে নুহাশ সোজা হয়ে যারার দিকে তাকিয়ে যারার গালে হাত রেখে বলে, কি হলো? যারা অস্ফুট গলায় বলে, তুমি মজা করছো আমার সাথে তাই না? জীবনে প্রথম কাউকে এত আবেগ মিশিয়ে ভালোবাসার কথা বললাম, আর সেই মেয়েটি বলছে মজা করছো আমার সাথে। কপালটাই মন্দ আমার। সত্যি মজা করছো না তো আমার সাথে? এই যে মিস শেখ জারা, আমি মজা করছি না, সত্যি বলছি। কিন্তু কিন্তু কি? নুহাশ বিলের দিকে ফিরে উদাস গলায় বলল, এই সম্পর্কটা পূর্ণতা হওয়ার নয় জারা, তুমি পাগলামি করছো, কেউ মেনে নিবে না এই সম্পর্ক। নুহাশের শান্ত দৃঢ় কণ্ঠে এমন কথা শুনে যারা মৃদু হেসে আবেগী হয়ে বলল, পাগলামি করে না হয় সবাইকে মানিয়ে নিব। তুমি জেনে শুনে বিষ পান করার দিকে অগ্রসর হচ্ছ জারা। যারা আগের ন্যায় বলল, সবাই তো অমৃত পান করে, আমি না হয় জেনে শুনে বিষ পান করলাম। সবার যে অমৃত পান করতেই হবে এমনটা তো নয়, কাউকে না কাউকে তো বিষ পান করতে হবে। আমি না হয় এই বিষকে অমৃত হিসেবে পান করব। কথাটা বলে নুহাশের দিকে ফিরে কাতর গলায় বলল, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। কথাটা বলেই যারা নুহাশের কোমর দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিজের মাথাটা নুহাশের বক্ষস্থলে রেখে আবেশের চোখ বন্ধ করে বলে, খুব ভালোবাসি তোমায় নুহাশ ভাই, প্লিজ ছেড়ে যেও না কোনোদিন। যদি ছেড়ে যাও তখন সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব, আর তখন কিন্তু আমাকে আপনার পাগলাগারদে পাঠাতে হবে। নুহাশ মৃদু হেসে জড়িয়ে ধরল। ভবিষ্যতে কি আছে এটা ভেবে লাভ নেই, বর্তমানে এই মিষ্টি মধুর মুহূর্ত উপভোগ করা দরকার। ভেবেছিল কোনোদিন নিজের মনের কথা ব্যক্ত করবে না যারার কাছে, কিন্তু তার হতে দিল কই এই মেয়ে। শেষমেশ এই মেয়ের পাগলামিতে তো পা দিতে বাধ্য হলো নুহাশ। তবে এটা হওয়াতে তার জন্য ভালোই হয়েছে। বুকের মাঝে যে পাথরটা এত বছর পড়েছিল সেটা সরে গেছে। অদূরে নারকেল গাছের আড়ালে লুকিয়ে থাকা মানুষটি নুহাশ আর যারা দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখার মুহূর্তটা ক্যামেরা বন্ধ করলো। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের ছবি তোলা হলো। ছবি তোলা শেষ হলে সমস্ত ছবিগুলো পাঠিয়ে দেওয়া হলো একটা নাম্বারে। লোকটি ছবিগুলো পাঠিয়ে নুহাশ আর যারা দিকে তাকিয়ে আফসোসের সুরে বলে, আহারে, এদের ভবিষ্যতের কথা চিন্তা করেই কষ্ট হচ্ছে। আদৌ কি এদের প্রণয় পূর্ণতা পাবে? কথাটা বলেই লোকটি প্রস্থান করলে স্থানটা। তার যা করার কথা ছিল সেটা করে দিয়েছে, এবার বাকি কাজটা অন্যজনের হাতে। রাজনৈতিক দলের দুই দল মুখোমুখি হয়েছে, মেয়র পদপ্রার্থী জাহিনের দল আর সুরেশ মজুমদারের দল। দুজনের দলেই ক্ষমতাশালী, কিন্তু দুই দলে দুই প্রার্থী নেই। জাহিন ছিল কিন্তু মাঝ রাস্তায় একজনের সাথে দেখা হতে ওখানে আটকে গেছে, তাই দলকে এগিয়ে যেতে বলেছে। আর সুরেশ মজুমদারের ছেলে ত্রিনব মজুমদার আছে দলের নেতা হিসেবে বাবার পরিবর্তে আপাতত। পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে দুই দল, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, বিশেষ করে ত্রিনবের মিছিলে 40 থেকে 45 জন মানুষ হবে, কিন্তু জাহিনের মিছিলে 100 মানুষ হবে বা তার চেয়ে বেশিও হতে পারে। ত্রিনব তেজি গলায় বলে, এই এলাকায় আমাদের দলের মিছিল হবে, অন্য কোনো দলের নয়, তাই সবাইকে নিয়ে এখান থেকে চলে যা। মাসুম চেঁচিয়ে বলে, এই ত্রিনব, এই এলাকাটা কি তোর বাপের? ত্রিনব তেড়ে এসে বলে, এই মাসুম, বাপ তুলে কথা বলবি না। তুই তুলতে বাধ্য করছিস।
নুহাস মাসুমকে ধমক ওঠে। মাসুম, তুই চুপ করবি? কিন্তু ভাই। চুপ কর। নুহাস ত্রিনবের দিকে ফিরে ঠান্ডা গলায় বলে, দেখো ত্রিনব, এলাকাটা তোমার একার নয় যে শুধু তুমি একাই মিছিল করে বেড়াবে। এখানে সকল প্রার্থীদের মিছিল করার রাইট আছে। আমি তো মিছিল করতে না করছি না, শুধু আজকের জন্য মিছিল করা যাবে না, কারণ একই জায়গাতে সিংহ আর বাঘ একসঙ্গে থাকতে পারে না। হঠাৎ করেই পেছন থেকে রাশভারী গলার শব্দ ভেসে আসে। তা তুমি নিজেকে কি ভাবছো এই মুহূর্তে, বাঘ নাকি সিংহ? ত্রিনব নুহাসের পেছনে তাকিয়ে দেখে জাহিন এসেছে। চেহারা কঠিন করে রেখেছে। জাহিন ত্রিনবের সামনে এসে দাঁড়িয়ে আবারও প্রশ্ন করে, কি হলো, কি ভাবছো তুমি নিজেকে? ত্রিনব ঝাঁঝালো গলায় বলল, আমি নিজেকে কি ভাবছি সেটা আপনাকে বলতে আমি কোনোভাবেই বাধ্য নই। আপনি আপনার দলকে নিয়ে ফিরে যান। আজ এই এলাকায় শুধুমাত্র আমাদের মিছিল হবে। জাহিন বাঁকা হাসল। তোমার কথায় নাকি? আমার কথায়। ঠিক আছে, তোমার সামনে দিয়ে আমার দল আজ এই এলাকায় মিছিল করে বেড়াবে, দেখি কি করে তুমি আটকাও। জাহিন দল নিয়ে সামনে এগোতে নিলে ত্রিনব জাহিনের কলার চেপে ধরে। জাহিন রক্তচক্ষু নিয়ে ত্রিনবের দিকে তাকায়। জাহিনের দলের ছেলেরা এগিয়ে আসতে নিলে জাহিন হাত বাড়িয়ে থামিয়ে দেয় তাদের। রাগে জাহিনের কপালের নীল রগটা দৃশ্যমান রূপে ভেসে উঠেছে। চোয়াল শক্ত করে রেখেছে। ত্রিনব জাহিনের চোখে চোখ রেখে উদ্যত গলায় বলে, বলেছি না আজ আপনার দল এই এলাকায় কোনো মিছিল করবে না। করবে না মানে করবে না। জাহিন একবার ত্রিনবের দিকে তো আরেকবার নিজের কলারের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, কলারটা ছাড়ো ত্রিনব। ছাড়বো না। কি করবেন আপনি? জাহিন চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে নাকের পাটা ফুলিয়ে নিজের পেশিবহুল হাত দিয়ে ত্রিনবের বাঁ গালে সপাটে থাপ্পড় দিয়ে বসে। চারিদিকে থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনি হচ্ছে। সবাই হতবাক হয়ে তাকিয়ে। রাস্তার যত মানুষ ছিল সবাই দাঁড়িয়ে দেখছে দুদলের আক্রোশ। আকস্মিক নিজের বাঁ গালে শক্ত হাতে থাপ্পড় পড়াতে ত্রিনব নিজের টাল সামলাতে না পেরে ছিটকে নিচে পড়ে ত্রিনবের লোকেরা তেড়ে আসতে নিলে জাহিন তর্জনে তাক করে হুমকির স্বরে বলে, একদম না, যে জায়গাতে পা জোড়া আছে সেই জায়গাতেই আটকে রাখো, না হলে কিন্তু তোমাদের নেতার মতো তোমাদেরও একই অবস্থা করে ছাড়বো আমি। থেমে যায় সকলে। জাহিন নিজের কলার ঠিক করে হাঁটু মুড়ে ত্রিনবের সামনে বসে কৌতুকের স্বরে বলল, ইস, খুব বেশি লেগেছে না? একেবারে লাল হয়ে গেছে সাদা চামড়াটা। এই, কেউ একটু বরফ নিয়ে আয় তোর জন্য, গালটা লাল হয়ে গেছে বাবুটার। ত্রিনব রাগে চোখে জাহিনের দিকে তাকায়। বা গলাটা চেপে ধরে রেখেছে। রাগে বারবার নাক আর ঠোঁট ফুলে উঠছে। জাহিন ত্রিনবের কলারটা ঠিক করতে করতে গম্ভীর গলায় বলে, আমি সচরাচর কারো গায়ে হাত তুলি না, কিন্তু যখন যার গায়ে হাত তুলি তার শরীরের প্রত্যেকটা নিউরন নাড়িয়ে দেই। তুমি অভদ্রতা করেছো, তার জন্য এই থাপ্পড়টা তোমার প্রাপ্য ছিল। বলে উঠে যেতে নিলে জাহিন কিছু ভেবে ত্রিনবের কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলে, আমরা দুজনে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব নেটের জগতে। অলরেডি হয়ে গেছি হয়তো। অবশ্য এমনিতেই আমরা ভাইরাল হয়ে আছি, কিন্তু এবার একটু বেশি করেই ভাইরাল হয়ে যাব। ভাইরাল হওয়ার জন্য নিজের মন মানসিকতাকে প্রস্তুত রাখো ত্রিনব, কারণ চটটা তুমি খেয়েছো। কথাটা বলে জাহিন উঠে দাঁড়িয়ে দলের সকলকে নিয়ে চলে যায়। মাসুম চলে যাওয়ার আগে ত্রিনবকে ইশারা করে বলে, কেমন লাগলো থাপ্পড়টা? ত্রিনব রাগে জর্জরিত হয়ে চিৎকার করে ওঠে। চারিদিকে তাকিয়ে জনগণের দিকে তেড়ে এসে হুঙ্কার ছেড়ে বলে, কি কি দেখাচ্ছিস তোরা? সার্কাস দেখছিস তোরা? সাধারণ জনগণরা ভয় পেয়ে যে যার কাজে চলে যায়। এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে। ছাড়বে না সে, জাহিনকে কিছুতেই ছাড়বে না। জনসম্মুখে তার গায়ে হাত তুলেছে, এর প্রতিশোধও নেবেই নেবে। রেস্টুরেন্টে বসে রয়েছেন খলিল তালুকদার। তার সামনে চেয়ারে বসে রয়েছে কালো পোশাকধারী এক যুবক। মুখে কালো মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরা। মানুষটাকে সেটা চেনার কোনো উপায় নেই। যুবকটির হাতে থাকা ফোনের স্ক্রিনে ঝলমল করছে নুহাস আর যারার একে অন্যকে জড়িয়ে ধরে রাখার ছবি। একটার পর একটা ছবি দেখে যাচ্ছে যুবকটি। চাইলে এই মুহূর্তে জাহিনের ফোনে সে সমস্ত ছবি পাঠিয়ে দিতে পারে, কিন্তু না, এই মুহূর্তে ছবিগুলো সে পাঠাবে না। আগে একটু প্রেমটা মাখো মাখো হোক, তারপর নয় সে তার মক্ষম চালটা চালবে। জাহিন যখন জানতে পারবে তার বোনের সাথে অতি প্রিয় নুহাসের সম্পর্কের কথা, তখন কি করবে জাহিন? ভেবে এই যুবকটির ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে ওঠে। খলিল তালুকদার যুবকটির দিকে সরু চোখে তাকিয়ে বলেন, এত মনোযোগ দিয়ে কি দেখছো ফোনে? যুবকটি জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, দেখছি এক বিশেষ মরণ অস্ত্র, যেটা এক সুন্দর সম্পর্ক
ভিড় তো নড়িয়ে দিতে পারে। কি সেটা? বলতে আগ্রহী নই আপনাকে। আমি এখন আসি। বলেই যুবকটি চলে যায়। খলিল তালুকদার পড়েছে দই গাছের চিপায়। যদি কোনো উল্টাপাল্টা কাজ করেন তাহলে জাহিন ওই অডিও রেকর্ড নিয়ে থানায় যাবে। কি যে করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। এখন মনে হচ্ছে এসব 2 নাম্বারি কাজ না করাটাই ভালো ছিল। নেহাল এসেছে জাহিনের পার্টি অফিসে। নেহালকে নিজের পার্টি অফিসে আসতে দেখে জাহিন কিছুটা অবাক হয়ে বলে, তুই হঠাৎ? নেহাল চেয়ারে হেলান দিয়ে বসে। কেন আসতে পারি না বুঝি তোর পার্টি অফিসে? আসতে পারিস, কিন্তু হঠাৎ এমন সময়ে? আরে একটা কেস নিয়ে তোর কাছে আসা। জাহিন ভুরু কুচকে বলে, কিসের কেস? একটা জমি সংক্রান্ত কেস, যার জমি তার চাচাতো ভাইয়েরা দখল করে রেখেছে। মামলাটা আমি দেখছি, কিন্তু তুই যদি সাহায্য করিস তাহলে তাড়াতাড়ি জমিটা উদ্ধার করতে পারবো, না হলে দিনকে দিন পেঁচিয়ে যাবে কেসটা। জমির মালিকের নাম কি? রতন মিয়া। জমির দলিল আছে তো রতন মিয়ার কাছে? সব আছে। ঠিক আছে, দেখবো বিষয়টা। ধন্যবাদ রে। ধুর, ধন্যবাদ দেওয়ার কি হলো, এটাই আমার কাজ, তুই চিন্তা করিস না। একটু টাইট দিলেই সুরসুর করে সরে যাবে। আকস্মিক জাহিনের হাত লেগে টেবিল থেকে কলম পড়ে যায়। কলম তোলার জন্য ঘাড় বাঁকিয়ে নিচু হতেই ভেসে ওঠে জাহিনের ঘাড়ে কান বরাবর কালচে হয়ে থাকা একটা দাগ। নেহাল তা দেখে ভুরু কুচকে নেয়। পরক্ষণে কিছু একটা ভেবে ঠোঁটের কোণে ফুটে ওঠে দুষ্টু হাসি। জাহিন তা দেখে 2 হাত দিয়ে নিজেকে ঢেকে নিয়ে চোখ ছোট ছোট করে বলে, কি উল্টাপাল্টা চিন্তা করছিস তুই আমাকে নিয়ে, যে এমন বিশ্রী ভাবে আসছিস আমার দিকে তাকিয়ে? নেহাল নাক মুখ ছিটকে বলে, তুই কি আমাকে গে ভাবিস নাকি যে তোকে নিয়ে আমি উল্টাপাল্টা চিন্তা করব? জাহিন 2 হাত টেবিলের উপরে রেখে ফাজলামির স্বরে বলে, ভাবতেই পারিস, বলা যায় না, তোর চরিত্র তো আবার ফুলের মতো পবিত্র। ওই চরিত্র নিয়ে কথা বলবি না। তাহলে এমন বিশ্রী ভাবে হাসছিলি কেন? নেহাল ঠোঁটে হাসি রেখে বলে, তুই যে শেষমেশ মধু খেয়েছিস সেটা ভেবে আসছিলাম, এই আর কি। জাহিন নেহালের কথা বুঝতে না পেরে বোকার মতো বলে, ঠিক বুঝলাম না তোর কথা। কংগ্রেচুলেশন। জাহিন ভুরু কুচকে বলে, কংগ্রাচুলেশনস কিসের জন্য? ওই যে নিজের কুমারত্ব হারানোর জন্য। জাহিন বাকরুদ্ধ, চোখ বড় বড় করে তাকায়। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যেন। কি বলছে এসব নেহাল? জাহিন নিজেকে তটস্থ করে হেসে বলে, কি যাতা বলছিস তুই এসব? আরে ভাই, একদম লুকানোর চেষ্টা করবি না আমার কাছ থেকে, তোর এই ঘাড়ের লাল দাগটা সব বলে দিচ্ছে। জাহিন ঘাড়ের লাল হয়ে থাকা জায়গাটাতে হাত রেখে থমথমে গলায় বলল, শালা তুই তো শকুনের চোখের দৃষ্টিকেও হারিয়ে দিবি। শকুনের চোখের দৃষ্টি থেকেও তোর চোখের দৃষ্টি ভয়ঙ্কর। নেহাল হাসতে হাসতে বলল, আমি একজন উকিল বুঝলি, আমার চোখের দৃষ্টি তো শকুনের চোখের মতো হবেই। জাহিন কিছু বলল না। নেহাল হাসি থামিয়ে বলল, যাই হোক, তোদের দাম্পত্য জীবন সুখের হোক, এটাই দোয়া করি প্রাণ ভরে। জাহিন প্রত্যুত্তরে মুচকি হাসল। সন্ধ্যা হয়ে গেছে। মুক্ত আকাশে উড়ে বেড়ানো সকল পাখিরা নিজের আপন নীড়ে ফিরে যাচ্ছে, কিন্তু রাতের আধার যত বাড়াচ্ছে তত নিশাচর প্রাণীদের আনাগোনা বাড়তে শুরু করেছে। দূর থেকে তাদের ডাক ভেসে আসছে। যারা পড়ার টেবিলে বসে, তার সামনে বই, কিন্তু তার পড়ায় কোনো মনোযোগ নেই। সে আছে নিজস্ব কল্পনায় মত্ত হয়ে। বারবার আপন মনে হেসে উঠেছে। ঠোঁটের কোণে এই হাসিতে রয়েছে সুখ আর প্রশান্তি। নুহাস ভাই তাকে ভালোবাসে ভাবা যায়, আর সে কিনে এতদিন কত শত উল্টাপাল্টা চিন্তা করে নিজের ব্রেনের উপর চাপ দিয়েছে। এখন নিজেকে এতটা বোকা লাগছে যা বলার বাহিরে। অয়ন্তী যারার রুমের পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ করেই যারার হাসির আওয়াজ পেয়ে থেমে যায়। অয়ন্তী রুমের পর্দা সরিয়ে দেখে একা একাই হাসছে যারা পাগলের মতো। অয়ন্তী অন্য সময় হলে যারার অনুমতি ছাড়া রুমে প্রবেশ করতো না, কিন্তু এখন যারার অনুমতি না নিয়েই রুমে প্রবেশ করে বলে, কি ননদিনী রায়বাঘিনী, এত হাসছো কেন? যারা অয়ন্তীর গলার স্বর শুনে হাসি থামিয়ে বসা থেকে উঠে বলে, ও ভাবি, ভেতরে আসো। অয়ন্তী যারার সামনে দাঁড়িয়ে 2 হাত বুকের মাঝে বেঁধে হৃদয় নাচিয়ে প্রশ্ন করে, হাসছিলে কেন? যারা লাজুক হেসে বলে, এমনি ভাবি। আচ্ছা ঠিক আছে, বলতে না চাইলে বলতে হবে না। তুমি পড়ো, আমি যাই। ভাবি দাঁড়াও। কিছু বলবে? যারা নিজের ব্যাগ থেকে 10 থেকে 15টা চকলেট বের করলো। এই চকলেটগুলো নুহাস আস্তাকে কিনে দিয়েছে। যারা 4 থেকে 5টা চকলেট এগিয়ে বলে, নাও। হঠাৎ চকলেট? এত প্রশ্ন করো না তো, চকলেট খাও। কথাটা বলে কিছু একটা ভেবে যারা বলে, এই দাঁড়ো, আজ চকলেট পার্টি দিব, তুমি এখানে বসো, আমি আসছি। কিছুক্ষণ পর আহান দৌড়ে এসে অধৈর্য গলায় বলতে থাকে,
ভাবি, আপু কোথায় রেখেছে চকলেট? কথাটা বলে নিজেই চকলেট হাতে নিয়ে বিছানায় বসে প্যাকেট খুলে চকলেট খেতে শুরু করলো। যারা এসে যোগ হলো। অয়ন্তী খেতে চায়নি, যারা রাহানের জোড়াজুড়িতে খেলো, কিন্তু অয়ন্তী বেশিক্ষণ চকলেট পার্টি নামক পার্টিতে থাকতে পারলো না। জাহিন এসেছে আর এসে তার খোঁজ করছে, তাই নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। কিন্তু রুমের ভেতরে যেতে বড্ড লজ্জা লাগছে তার। কি করে জাহিনের সামনে যাবে? জাহিনের সামনে গেলেই তো রাতের ওই সমস্ত ঘটনাগুলো তাজা হয়ে উঠবে মনের গহীনে। অয়ন্তী জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে তটস্থ করে নিয়ে রুমে আসলো। জাহিন ঝোফায় বসে কিছু ফাইল চেক করছিল। অয়ন্তীকে আসতে দেখে মাথা তুলে তাকালো। অয়ন্তীকে দেখে জাহিনের ভুরু কুঁচকে আসে। অয়ন্তীর ঠোঁটের কোণে কিছু একটা লেগে আছে, সেটা স্পষ্ট দৃশ্যমান রূপে ভেসে আছে। জাহিন নরম গলায় বলে, অয়ন্তী কাছে আসো তো। অয়ন্তী ভুরু কুঁচকে বলে, কেন? আসতে বলেছি, আসো। অয়ন্তীর স্বামীর কথা মতো কাছে এসে দাঁড়ায়। অয়ন্তী কাছে আসতে জাহিন অয়ন্তীর হাত ধরে নিজের কোলে এনে বসায়। অয়ন্তী জাহিনের এহনো কাজে চমকে জাহিনের দু কাঁধ আঁকড়ে ধরে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে প্রশ্নবোধক নয়নে তাকায়। জাহিন বাহারটা অয়ন্তীর উন্মুক্ত কোমরে রেখে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের কোনায় লেগে থাকা জিনিসটা মুছে বলে, কি খেয়েছো? অয়ন্তী হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, চকলেট খেয়েছি। জাহিন দুষ্টু হেসে বলে, নিজে তো ঠিকই চকোলেট খেয়েছো, তো আমার চকোলেটটা কই? অয়ন্তী আগ্রহের সহিত বলে, আপনি চকলেট খাবেন? তাহলে বসুন, আমি নিয়ে আসছি। অয়ন্তী উঠতে নেবে, তখনই জাহিন অয়ন্তীর কোমর আঁকড়ে ধরে বলে, চকোলেট খাবো না, অন্য কিছু খেতে ইচ্ছে করছে। অয়ন্তী ভুরু কুঁচকে বলে, কি খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে আনছি। বানাতে হবে না, সৃষ্টিকর্তা আগে থেকেই নিজের হাতে অতি যত্ন করে জিনিসটা তৈরি করে রেখেছেন আমার জন্য। অয়ন্তী জাহিনের কথার মানে বুঝতে পারল না। জাহিন অয়ন্তীর এহনো চেহারা দেখে ঠোঁট টিপে হাসল। জাহিন আলতো হাতে অয়ন্তীর গালে হাত রেখে নেশাক্ত গলায় বলল, একটা চুমু দাও তো বউ। জাহিনের এহনো কথা শুনে অয়ন্তীর চোখ বড় বড় করে তাকায়। কি বলছে এই লোক? গতকাল রাতে কাছাকাছি আসার পর থেকে জাহিনের মুখে যেন অল টাইম লাগাম ছাড়া কথাবার্তা লেগেই আছে, থামার নামই নেই। জাহিনকে যেমনটা দেখে এসেছিল এতদিন, এখন তার উল্টো জাহিনকে দেখছে। জাহিন পুনরায় বলল, কি হলো? অপেক্ষা করছি তো আমি, চুমুটা দাও। অয়ন্তী লজ্জায় আড়ষ্ট হয়ে এলো। সে কি করে জাহিনকে চুমু দেবে? তার বুঝি লজ্জা লাগবে না? জাহিন অয়ন্তীর লজ্জা মাখা মুখটা দেখে বলে, এখনো এত লজ্জা? গতকাল না লজ্জা ভাঙালাম আপনার ম্যাডাম? অয়ন্তী প্রতি উত্তর করলো না জাহিনের কথায়। জাহিন আবারও বলল, আমি যখন তোমাকে চুমু দেই তখন তো তুমি খুব উপভোগ করো, তাহলে আমার বেলায় উল্টো কেন? অয়ন্তী চুপটি করে জাহিনের কোলে বসে রইল। অয়ন্তী পুনরায় অনুভব করতে পারল তার গাল আর গলার কাছটায় অতি পরিচিত ছোঁয়া। অয়ন্তী শুকনো ঢোক গিলল, খামছে ধরল জাহিনের শার্টের কলার। বুঝতে পারছে কি হতে চলেছে একটু পর। জাহিন অয়ন্তীর কপালে নিজের কপাল ঠেকালো। একে অন্যের মুখে দুজনে গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে। দুজনেই চোখ বন্ধ করে রইল, অনুভব করলো একে অন্যের হৃদস্পন্দনের গতি। জাহিন চোখ বন্ধ অবস্থায় কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, আই লাভ ইউ অয়ন্তী, খুব ভালোবাসি তোমাকে খুব। কথাটা শোনা মাত্রই অয়ন্তীর সারা শরীরে ভাজে ভাজে শিহরণ বয়ে গেল। শ্বাস ভারী হয়ে এলো। বুকের মাঝটাই শান্তি শান্তি অনুভব হচ্ছে অয়ন্তীর। এই 3 শব্দের কথাটা জাহিন হয়তো বা এখন নিয়ে শতবার বলে ফেলেছে তাকে, কিন্তু তারপর যেন লোকটার মন ভরছে না কথাটা বলে। কিন্তু জাহিন এই ম্যাজিক্যাল 3টা ওয়ার্ড সারাটা জীবন অয়ন্তীকে বলতে চায়, সারাটা জীবন। জাহিন চোখ মেলে তাকায়। অয়ন্তীর মায়া ভরা চেহারা দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। পুরুষালী সত্তা জেগে উঠেছে ধীরে ধীরে, স্ত্রীকে নিজের সান্নিধ্যে চাইছে। জাহিন ঢোক গিলে বাহারটা অয়ন্তীর পিঠের উপর রেখে আকস্মিক অয়ন্তীকে সোফায় শুয়ে দেয়। অয়ন্তী চমকে ওঠে, ভয়ে 2 হাত দিয়ে জাহিনের গলা জড়িয়ে ধরে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। জাহিন অয়ন্তীর দিকে ঝুঁকে নরম গলায় বলল, ভয় পেয়েছো? অয়ন্তীর মাথার উপর নিচ করল। জাহিন প্রগাঢ় গলায় বলল, তা মিসেস অয়ন্তী, আপনার ভয় কাটাবো? অয়ন্তী ভুরু কুঁচকে নেয়। জাহিন মুচকি হেসে নিজের খোঁচা খোঁচা দাঁড়িয়ে যুক্ত গালটা এগিয়ে অয়ন্তীর মসৃণ নরম গালের সাথে ঘষা দিল। অয়ন্তী অস্ফুট গুঙিয়ে উঠল। জাহিন মাথা তুলে কেমন ঘোর লাগা চোখে তাকায় অয়ন্তীর পানে। অয়ন্তী তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়। জাহিনকে নিজের ওষ্ঠদ্বয়ের দিকে এগিয়ে আসতে দেখে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাহিন নিজের ওষ্ঠদ্বয় দ্বারা আঁকড়ে ধরল প্রিয়তমা স্ত্রীর ওষ্ঠদ্বয়। অয়ন্তী সায় দিল স্বামীর ডাকে। জাহিনের বেসামাল হাতের ছোঁয়া বাড়তে শুরু করলো অয়ন্তীর ছোট্ট দেহে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে এলো। ওদিকে যে রুমের দরজা খোলা সেদিকে দুজনের কারো খেয়াল নেই। হঠাৎ করে আহান রুমে ঢুকতে ঢুকতে বলে,
ভাবি, তুমি চকলেট পার্টি শেষ না করেই চলে আসলে যে? জাহিন আহানের গলার স্বর শুনে ছিটকে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। দুজনে অপ্রস্তুত হয়ে পড়ে আহানের ডাক শুনে। অয়ন্তী বসে চোখ বন্ধ করে ঠোঁটের উপরে ঠোঁট চেপে অন্যদিকে ফিরে রইল। আহান ভাই আর ভাবির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে প্রশ্ন করল, কি করছো তোমরা দুজনে? জাহিন গলা খাকারি দিয়ে বলে, কি করব, কিচ্ছু করছি না তো। আচ্ছা, কিছু না করলেই ভালো। আহান কথাটা বলে অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর হাত ধরে বলে, ভাবি তুমি চলো। অয়ন্তী জাহিনে দেখে কটমট চোখে তাকালো। জাহিন অসহায় চোখে বউর দিকে তাকালো। তার কি দোষ? সে কি জানতো আহান এমন সময় চলে আসবে? আর অয়ন্তী বা কেমন রুমের দরজা বন্ধ না করে চলে আসলো? যদি বন্ধ করে আসতো তাহলে তো এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। এখানে দুজনেরই দোষ আছে। অয়ন্তী চলে গেল। জাহিন ধপ করে সোফায় বসে দুহাত দিয়ে খামছে ধরল চুল। নিজের চুল নিজেই এলোমেলো করে মৃদু চিৎকার করে আশাহত গলায় বলল, এমন একটা ভাই যথেষ্ট, বড় ভাই রোমান্সের 12টা বাজিয়ে দিতে। কথাটা বলে সোফায় মাথাটা হেলিয়ে কাতর গলায় বলল, ওরে আহান রে, তুই কি আর আসার টাইম পেলি না? গুনে গুনে তোকে এই সময় এই ঘরে এসে তোর মহামূল্যবান পদধূলি দিতে হলো। একটু পরেও তো আসতে পারতি আমার ভাই। ত্রিনবের ফোনের স্ক্রিনে ঝলঝল করছে জাহিনের হাতে চড় খাওয়ার ভিডিওটা। ত্রিনব শক্ত চোখে তাকিয়ে আছে। নেট দুনিয়াতে ভিডিওটা হট টপিকে আছে। নেটিজেনরা বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে ভিডিওটা ছাড়ছে। এসব দেখে ত্রিনবের চোয়াল শক্ত হয়ে এলো রাগে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে অতিরিক্ত রাগের কারণে। ইচ্ছে করছে গোটা শহরটাকে পুড়িয়ে ছারখার করে দিতে। তার গায়ে হাত তুলেছে ওই জাহিন। এই হাত যদি সে ভেঙে না গড়িয়ে দিয়েছে তাহলে তার নাম ত্রিনব মজুমদার নয়। ত্রিনব প্রচণ্ড রাগে আক্রোশ সামনে থাকা কাচের সেন্টার টেবিলে লাথি মারে। মুহূর্তের মাঝে সারা ঘরে ছড়িয়ে পড়ে কাচের ছোট ছোট টুকরা। সাথে ফোনটাও দেয়ালে ছুঁড়ে মারে। মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ফোন। ফোন ভাঙ্গা, সেন্টার টেবিল ভাঙ্গার বিকট শব্দ শুনতে পেয়ে সুরেশ মজুমদার সহ বাড়ির অন্য সদস্যরা ছেলের ঘরে এসে এসব দেখে ধমক দিয়ে বলেন, কি হচ্ছে সব ত্রিনব? ত্রিনব কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। ছেলেকে চুপ থাকতে দেখে সুরেশ মজুমদার চেঁচিয়ে বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি ত্রিনব। ত্রিনব তারপরও মৌন রইল। সুরেশ মজুমদার তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, দেখো ত্রিনব, আমি জানি তোমার রাগের কারণটা, কিন্তু দোষটা সম্পূর্ণ তোমার। তুমি প্রথমে জাহিনের কলার ধরেছ, তাই তোমাকে ও চড় মেরেছে। আর তুমি কি করে বললে যে ওর দল মিছিল করতে পারবে না? সব প্রার্থীরাই এই পুরো পৌরসভার ভেতরে ওয়ার্ক করতে পারে, সেখানে তুমি বাধা দেওয়ার কে? তোমার এই কাজের জন্য জানো আমাকে কতটা নিচু হতে হয়েছে নির্বাচন অফিসে আজ? তাই বলছি, এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ভেবে নাও বড় ভাই হিসাবে জাহিন তোমাকে একটা চড় মেরেছে। আর এই বিষয়টা নিয়ে জল ঘোলা করো না। সামনের দিনগুলো সুন্দরভাবে ওয়ার্ক করে নির্বাচনটাকে উৎসাহ যাক, এই প্রত্যাশাই করি। কথাটা বলে সুরেশ মজুমদার সহ সবাই ঘর থেকে চলে যায়। ত্রিনব চাপা গলায় চিৎকার করে সামনে সিঙ্গেল সোফাটাতে জোরে লাঠি মারে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। এত সহজে সে এই বিষয়টা ভুলবে না। জনসম্মুখে তাকে জাহিন চড় মেরেছে, এর প্রতিশোধ তো সে নেবেই। কথায় আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। জাহিনকে পাটকেল তো খেতেই হবে, নির্বাচনের আগে না হয় নির্বাচনের পরে। তুমি আবার নতুন করে কার সাথে ঝামেলাতে জড়িয়েছো জাহিন? বাবার মুখে এমন কথা শুনে জাহিন খাওয়া থামিয়ে চোখ তুলে বাবার দিকে তাকায়। জাহিন কিছু বলতে যাবে তার আগে জোহরা বেগম স্বামীকে বলে ওঠেন, খাওয়ার সময় কি এসব কথা না বললে হয় না? আজমল শেখ কণ্ঠে রুক্ষতা এনে বললেন, না হয় না, ও রাজনীতি করছে আর একের পর এক শত্রু বানিয়ে ঘরে ফিরছে। এই খলি তালুকদার তো প্রথম থেকেই আছে, আর এখন এক নতুন শত্রু যুক্ত হয়েছে, ওই সুরেশ মজুমদারের ছেলে ত্রিনব মজুমদার। ও কি ভাবছে ওই ত্রিনব এই চরের শোধ তুলবে না? ও কড়ায় গন্ডায় শোধ তুলবে। হয়তো গিয়ে দেখো এতক্ষণে সব ভেবে রেখেছে কি করে এই চরের শোধ তুলবে। জাহিন চুপচাপ খাওয়া শুরু করলো। তার কিছু বলার নেই বাবাকে। আজমল শেখ ছেলের এমন গা ভাসানো ভাব দেখে চিৎকার করে বলেন, আমি তোমায় কিছু বলছি জাহিন। জাহিন খেতে খেতে বলল, শুনছি। তাহলে উত্তর দিচ্ছ না কেন আমার কথার? কারণ আমার কাছে কোনো উত্তর নেই। আজমল শেখ রেগে উল্টাপাল্টা কিছু বলতে গিয়েও থেমে যান। অদূরে আয়ন্তী দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখ মুখ অন্যরকম লাগছে। বুঝতে পারছে স্বামীর চিন্তায় আছে নিরীহ মেয়েটা।
মেয়েটার কি দোষ? মেয়েটার তো আর কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ তার ছেলের। ছেলে যদি নিজের ভালোটা না বুঝতে চায় তাহলে কি করার? আজমল শেখ তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমার এই রাজনীতি ফাজনীতির জন্য যদি আমার পরিবারের উপরে নতুন করে কোনো আঘাত আসে তখন কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। জাহিন, কথাটা মনে রেখো। বলেই খাবার টেবিল ছেড়ে চলে যান। স্বামীকে এমনভাবে চলে যেতে দেখে জোহরা বেগমও ছুটে চলল স্বামীর পিছু পিছু। জাহিন বাবা যাওয়ার পানে এক নজরে তাকিয়ে রইল। জাহিন খুব ভালো করে বুঝতে পারছে বাবা চিন্তা। পরিবার থেকে যে বাবা তাকে নিয়ে বেশি চিন্তা করছে এটা তার অজানা নয়, কিন্তু তার কিছু করার নেই। এই রাজনীতিটা যেন একটা নেশার মতো হয়ে গেছে তার কাছে। ছেড়ে দিলেই নিশ্চিত নিজেকে হারিয়ে ফেলবে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পাশ থেকে আজহার শেখ ভাতিজাকে বলে ওঠেন, এই জাহিন, তোর মাঠ কেমন রে? জাহিন আস্তে করে বলে, ভালো। জিততে পারবি তো নাকি চাচ্চুর মতো? জাহিন চাচ্চুর দিকে তাকাতেই আজহার শেখ মুস্কি হেসে বলেন, অবশ্যই জিতবি তুই, আমি জানি সেটা। চাচ্চু, একটা কথা বলবো। কি কথা? তুমি একবার আমার সাথে বের হবে? তোমাকে আমার সাথে জনগণরা দেখলে হয়তো তাদের ভালো লাগবে। আজহার শেখের খাবার মাখানো হাতটা থেমে যায়। জাহিনের দিকে নরম চোখে তাকে আহত গলায় বলল, তা হয় না। আমি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতির আশেপাশে যাব না। তবে তুই চিন্তা করিস না, আমার ভোটটা আমি তোকে দিব। চাচ্চুর উপরে এই আস্থাটা রাখতে পারিস। জাহিন মুস্কি হেসে চোখ তুলে সামনের দিকে তাকালো। আয়ান্তি তার দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখের ভাষা বড্ড অন্যরকম আয়ান্তির। বোঝাই যাচ্ছে এই মেয়ে তাকে নিয়ে গভীর চিন্তায় মগ্ন আছে। খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছে। যারা হাত পা নিষ্পিস করছে। ঘরের মধ্যে তার মন টিকছে না। বারবার নুহাসের কাছে যেতে মন চাইছে, কিন্তু তা তো হওয়ার নয়। নুহাস তাকে কড়াভাবে বলে দিয়েছে তার ঘরে যেন সে না যায়। যারা পড়ার টেবিলে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে। পড়ায় মন বসছে না। বসবে কি করে? তার মন তো পড়ে আছে নুহাসের কাছে। যারা শব্দ করে বই বন্ধ করে বলে, ধুর, আগে পড়ায় মন বসতো না নুহাস ভাই কাকে পছন্দ করতো সেই চিন্তায়, আর এখন পড়ায় মন বসছে না নুহাস ভাই আমাকে ভালোবাসে বলে এই চিন্তায়। এই জীবনে মনে হয় আমার পড়ালেখায় মনই বসবে না। যারা ঠোঁট ফুলিয়ে বসে রইল। এর মাঝে ফোনের রিং বেজে ওঠে। যারা ফোন হাতে নিয়ে দেখে নুহাস কল করেছে। যারা লাজুক হেসে কল পিক করতে নুহাসের ভরাট গলার স্বর ভেসে আসলো, কি করছো? পড়ছি। পড়তে বসেছো? আমি তো ভেবেছি আমার চিন্তায় হয়তো আজ পড়তে বসবে না। যারা ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলো। তাকে এতটা ছেঁচড়া হলে চলবে না। প্রেমিকাদের সবসময় একটু টানে থাকতে হয়। ছেঁচড়ামি করবে তো প্রেমিকরা। যারা থমথমে গলায় বলল, তোমাকে নিয়ে এত চিন্তা করার মতো আমার হাতে এত সময় নেই, বুঝলে? আমার পড়া আছে, আর 1 মাস পরে আমার পরীক্ষা। নুহাস ঠোঁট টিপে হাসলো। যারা যে মিথ্যে কথা বলছে সেটা সে শিওর। নুহাস গলা খাকারি দিয়ে টিপ্পনি কেটে বলে, ঠিক আছে, তাহলে তুমি পড়ালেখা করো, আমি ফোন দিয়ে তোমাকে বিরক্ত করলাম। যারা চোখ বড় বড় করে দ্রুত গলায় বলে, এবার না না না, বিরক্ত কোথায় হয়েছে? আমি একদম বিরক্ত হইনি, তুমি কল কেটো না। নুহাস নিঃশব্দে হাসলো। দুজনেই চুপ। কেটে যায় কয়েক মুহূর্ত। নুহাস পুরো কণ্ঠে ডাক দেয়, যারা আসতে বলল, ভালোবাসি। যারা মৃদু হাসলো। বুকের ভেতরটা ধুকধুক করছে। হৃদয়ের মাঝে প্রশান্তি হাওয়া বয়ে গেল এই এক বাক্যের কথাটা শোনা মাত্র। যারা সারা শব্দ না পেয়ে নুহাস কান থেকে ফোনটা সরিয়ে চেক করে দেখে কল কেটে গেছে কিনা। না, কল কেটে যায়নি। তাহলে মেয়েটা কথা বলছে না? নুহাস পুনরায় বলল, হ্যালো যারা, আমার কথা শুনতে পারছো? তাহলে উত্তর দাওনি কেন? কিসের উত্তর? এই যে ভালোবাসি কথাটা বললাম আমি, তারপর পরিপ্রেক্ষিতে আমি তো কিছু শুনতে পারি নাকি? যারা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ভালোবাসি কথাটা বলতে যাবে, সাথে সাথে নুহাস বলে ওঠে, আচ্ছা, ব্যাপারটা কেমন জানি রোমাঞ্চকর লাগছে না? নুহাসের কথা শুনে যারা হৃদয় কুঁচকে বলে, কোন ব্যাপারটা? এই যে দুজনের রুম পাশাপাশি, অথচ দেখো ফোনে কথা বলতে হচ্ছে আমাদের। সত্যি রোমাঞ্চকর ব্যাপারটা। নুহাস অবলীলায় বলে ওঠে, ব্যাপারটা রোমাঞ্চকর থেকে কবে রোমান্টিক হবে বলো তো? যারা শরীর এসত কেঁপে ওঠে। 2-3 বার চোখের পাতা ঝাপটালো। কিছু একটা ভেবে কাপা কাপা গলায় বলে, আমি রাখলাম, আমার পড়া আছে। বলেই কল কেটে দিয়ে বুকের বাঁ পাশটা চেপে ধরে। বুকের উঠানামা বেড়ে গেছে। কেমন যেন অদ্ভুত লাগছে নিজের কাছে। শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। নুহাসের বলা কথাটা কানে এখনো বাজাচ্ছে, কবে তাদের ব্যাপারটা রোমান্টিক হবে। রোমান্টিক মানে তো যারা লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে নেয়। নুহাস পুনরায় যারাকে কল দেয়, কিন্তু যারা কল ধরল না।
জাহিন আচ্ছা হয়ে বসে কোলে তার ল্যাপটপ আর বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। ঘড়ির কাঁটা 11:30 ঘরে পৌঁছে গেছে, কিন্তু মিসেস অয়ন্তীর এখনও রুমে আসার নাম নেই। অয়ন্তীর অপেক্ষা করতে করতে জাহিনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে, কিন্তু জাহিনের ধৈর্যের বাঁধ পুরোটা ভাঙতে না দিয়ে অয়ন্তী রুমে এসে হাজির হয়। রুমে ঢুকে জাহিনের দিকে এক পলক তাকিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে চুপচাপ ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জাহিন ভুলকুচকে বইয়ের কার্যক্রমগুলো দেখল। এই মেয়ের মনে চলছেটা কি? তাকে কি ইগনোর করছে নাকি কোনোভাবে? ইগনোর করে কোনো লাভ নেই, দিন শেষে তার বুকে এসেই মাথা রাখতে হবে। অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে চুপচাপ জাহিনের পাশে এসে অন্যদিকে মুখ করে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ে। জাহিন ঘাড় বাঁকিয়ে অয়ন্তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ হলোটা কি এই মেয়ের? এমন অদ্ভুত আচরণ করছে কেন? জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করে টেবিলের উপর রাখে। আগের বউয়ের কি হয়েছে তা দেখতে হবে, তারপর অন্য কিছু। জাহিন উঠে লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে অয়ন্তীর পাশে শুয়ে অয়ন্তীর কাঁধে হাত রেখে ধীর গলায় বলল, অয়ন্তী কি হয়েছে তোমার? অয়ন্তী চোখ বন্ধ অবস্থায় বলল, কিছু হয়নি আমার। রাগ করেছে আমার উপরে? না। আচ্ছা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সরি। আপনি সরি বলছেন কেন? আর আমি সত্যি আপনার উপরে রাগ করে নিই। তাহলে আমার দিকে ফেরো। জাহিন অয়ন্তীকে জোর কাঠিয়ে নিজের দিকে ফিরালো। জাহিন অল্প ঝুঁকে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তীর চোখের পাতা বন্ধ দেখে জাহিন নরম স্বরে বলল, চোখ খুলো। অয়ন্তীর চোখ খুলল। জাহিন অয়ন্তীর গালে হাত রেখে বলল, কি হয়েছে আমার বউটার? না বললে বুঝবো কি করে? অয়ন্তীও জাহিনের গালে হাত রেখে ধরা গলায় বলল, আপনি আমায় কোনোদিন ছেড়ে চলে যাবেন না তো? জাহিন থমকালো অয়ন্তীর কথা শুনে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে মৃদু হেসে অয়ন্তীর নাক আলতো হাতের টেনে কৌতুকের স্বরে বলে, আমার এত সুন্দর একটা বউ থাকতে তাকে ছেড়ে কোন দুঃখে চলে যাব শুনি? অয়ন্তী সিরিয়াস হয়ে বলল, আমি একদম মজার মুডে নেই নেতামশাই। জাহিন দুষ্টমির স্বরে বলে, তাহলে ম্যাডাম রোমান্টিক মুডে আছেন বুঝি? অয়ন্তী জাহিনকে ধাক্কা দিয়ে রেগে বলে, খালি উল্টাপাল্টা কথা। জাহিন হাসতে হাসতে বলে, বউয়ের সাথেই তো পুরুষেরা উল্টাপাল্টা কথা বলবে, নাকি পাশের বাসার ভাবির সাথে বলবে? তখন তো বউ আবার রেগে আগুন হয়ে যাবে। অয়ন্তী চোখ মুখ কুচকে বলে, আপনার কি একটুও চিন্তা হচ্ছে না? কোন বিষয় নিয়ে চিন্তা হবে আমার? ওই যে কাকে চড় মেরেছে তাকে নিয়ে। জাহিন শব্দ করে শ্বাস নিয়ে বলে, ও সব নিয়ে পরে চিন্তা করব। আসো একটু প্রেম করি, খুব প্রেম প্রেম পাচ্ছে আমার। বলেই জাহিন অয়ন্তীর গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। অয়ন্তী দুহাত দিয়ে জাহিনকে নিজের কাছ থেকে সরিয়ে কপট রেগে বলে, আমার প্রেম প্রেম পাচ্ছে না, আমার ঘুম পাচ্ছে। জাহিন মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, বউয়ে যাতে প্রেম প্রেম পায় তার জন্য কি করতে হয় জানো? অয়ন্তী ভুরুযুগল কুচকে বলে, কি করতে হয়? জাহিন মুস্কি হেসে মুখ উঁচু করে অয়ন্তীর কপালের মধ্যস্থানে গভীর এক চুম্বন বসিয়ে সরে আসে। অয়ন্তী চোখ বন্ধ করে জাহিনের ছোঁয়া অনুভব করে চোখ মেলে তাকায়। জাহিন নেশাক্ত গলায় বলে, প্রথমে বউয়ের কপালে একটা গভীর চুমু খেতে হয়, তারপরে কি করতে হয় জানো? অয়ন্তী চুপ করে রইল, জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল স্বামীর পানে। জাহিন নিজে থেকেই বলতে শুরু করলো, তারপর বউয়ের দুগালে আলতো করে চুমু খেতে হয়। জাহিন নিজের কথা মতো অয়ন্তীর দোগালে শব্দ করে চুমু খেয়ে মুখ তুলে অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীর চোখ বন্ধ করে রয়েছে দেখে জাহিন মুস্কি হেসে বলে, তারপর নাকের অগ্রভাগে চুমু খেতে হয়। জাহিন অয়ন্তীর নাকের ডগায় চুমু খেয়ে থুতনিতেও চুমু বসায়। অয়ন্তী চোখ মেলে তাকায়। জাহিন এবার অয়ন্তীর ঠোঁটের দিকে অগ্রসর হতে নিবে, সাথে সাথে অয়ন্তী জাহিনের মুখ চেপে ধরে। জাহিন অসহায় চোখে বউয়ের দিকে তাকায়। অয়ন্তী জাহিনের মুখের উপর থেকে হাত সরিয়ে বলল, আমার প্রেম প্রেম পাচ্ছে না, আমার ঘুম ঘুম পাচ্ছে। আপনিও ঘুমান আর আমাকেও ঘুমোতে দিন। বলেই পাশ ফিরে শুয়ে পড়ল। জাহিন তবদা মেরে রইল। কি হলো এটা? এভাবে তাকে ইনসাল্ট করলো? মেয়ে বউরা আর যাই পারুক কিংবা না পারুক, পুরুষদের কিভাবে টাইট দিতে হয় এটা খুব ভালো করে জানে, কিন্তু তাই বলে এভাবে তাদের ইমোশন নিয়ে খেলা করবে? জাহিনের মনে হচ্ছে আগে যেভাবে থাকতো সেভাবে থাকলেই ভালো ছিল। কেন যে সে এই মধু খেতে গেল গতকাল রাত্রে? জাহিন প্রচণ্ড অভিমান নিয়ে নিজেও পাশ ফিরে শুয়ে পড়ল। দুজনের মাঝে এক হাত দূরত্ব। জাহিন মনে মনে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করে বসলো, সে যেছে আর অয়ন্তীর কাছে কখনো যাবে না। অয়ন্তী তার কাছে আসলে আসবে, না আসলে নাই। নিঝুম রাত, চারদিকে নিস্তব্ধতায় ঘিরে থাকার কারণে ঝিরঝিরে বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে বাইরের দমকা হয়ে এসে থাই গ্লাসের সাথে বাড়ি খাচ্ছে।
অয়ন্তী তার শব্দ শুনে চোখ মেলে তাকায়। ভেবেছিল জাহিন হয়তো তার কাছে পুনরায় আসবে, কিন্তু না, মশাই রাগ করে অপর পাশ ফিরে শুয়ে রয়েছে। অয়ন্তী ঘাড় ঘুরিয়ে জাহিনের পানে তাকায়। ইস, বড্ড অভিমান করে ফেলেছে তার নেতা মশাই। অয়ন্তী মাথা তুলে জাহিনের মুখের দিকে তাকায়, ঘুমিয়ে পড়েছে কি সেটা পরখ করার জন্য। কিন্তু না, মশাই ঘুমায়নি। জাহিনের চোখ বন্ধ থাকলেও চোখের পাতা পিটপিট করছে, মাঝে মাঝে অধৈর্যটাও ফুলাচ্ছে, ভুরু জোড়া কুচকে রেখেছে। অয়ন্তী মুচকি হাসে। বোঝাই যাচ্ছে ভীষণ অভিমান করেছে এই লোক। এবার অভিমান ভাঙ্গার মিশনে নামতে হবে তাকে। অয়ন্তী আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে, দেখে নেয় জাহিনের পাশে কতটুকু জায়গা আছে আর সে জায়গাটুকুতে তার জায়গা হবে কিনা। জায়গাটা দেখে মনে হচ্ছে তার জায়গা অনায়াসে হবে। অয়ন্তী জাহিনকে টপকে জাহিনের পাশে শুয়ে পড়ে। আকস্মিক এমনটা হওয়াতে জাহিন হকচকে উঠে চোখ বড় বড় করে তাকায়, বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে কি হলো এটা। জাহিনকে এমন আহাম্মকের মতো তাকিয়ে থাকতে দেখে অয়ন্তী কপট রাগ দেখিয়ে বলে, কি হলো? এভাবে না তাকিয়ে থেকে আমাকে ধরুন। আপনি কি চান ঘাট থেকে আমি ধপাস করে নিচে পড়ে কোমর ভাঙি? জাহিন নিজেকে সামলে অয়ন্তীর কথা মতো বাহারটা অয়ন্তীর পিঠের উপরে রেখে জড়িয়ে ধরে। অয়ন্তী মুচকি হেসে জাহিনের নাক টেনে বলে, নেতা মশাই বুঝি অভিমান করেছে আমার ওপর? জাহিন থমথমে গলায় বলল, কে বলেছে অভিমান করেছি তোমার উপরে আমি? অভিমান করেনি বুঝি নেতা মশাই আমার উপরে, তাহলে রাগ করেছে? জাহিন অয়ন্তীর দিক থেকে নজর সরিয়ে শক্ত গলায় বলে, না, রাগও করিনি। অয়ন্তী দুই ভুরু উঁচু করে বলে, ও। জাহিন বলছে সে রাগ অভিমান করেনি, কিন্তু কণ্ঠে ঠিকই রাগ অভিমান দুটোই মিশে একাকার। অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে প্রশ্ন করল, আচ্ছা, বড়দের যাতে রাগ অভিমান কমে যায় তার জন্য বউদের কি করতে হয় আপনি জানেন? জাহিন চমকায় অয়ন্তীর কথা শুনে। তার কথা তাকেই শোনাচ্ছে। কত পাজিয়ে মেয়ে, কিন্তু করতে কি চাইছে এই মেয়ে? জাহিন কণ্ঠে গভীরতা এঁটে বলে, কি করতে হয়? অয়ন্তীর মৃদু হেসে মাথা উঁচু হয়ে জাহিনের কপালের সশব্দে গভীর এক চুমো বসায়। জাহিন চোখ বন্ধ করে বউর ভালোবাসার পরশ অনুভব করল। অয়ন্তী সরে আসে। জাহিন চোখ মেলে তাকিয়ে ঢোক গিলল। অয়ন্তী ফিচেল গলায় বলল, প্রথমে বরের কপালে গভীরভাবে চুমু খেতে হয়। জাহিন এক ভুরু উঁচু করে মনে মনে হাসল। তার দেখানো কৌশল তার উপরে প্রয়োগ করেছে এই মেয়ে। ঠিক আছে, দেখা যাক কতদূর এই মেয়ে যেতে পারে আজ। এত সহজে আজকে এসে হার মানবে না। অয়ন্তী পুনরায় প্রশ্ন করল, এরপরেও যদি বরের রাগ না কমে তখন কি করতে হয় জানেন? আমি কি করে জানবো কি করতে হয়? অয়ন্তী ভাবুক হয়ে বলে, ও তাই তো। হ্যাঁ, আপনি কি করে জানবেন? আপনি তো আর আগে বিয়ে করেননি যে আপনার আগের বউ এভাবে আপনার রাগ ভাঙাবে। জাহিন চোখ ছোট ছোট করে অয়ন্তীর দিকে তাকালো। এ মেয়ে নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, কিসব উল্টাপাল্টা কথা বলছে। জাহিন ডেকে কিছু বলতে নেবে তৎক্ষণাৎ ঢোক গিলে নিজের মনের কথা মনের মাঝে চেপে নেয়। এখন কিছু বলা যাবে না। অয়ন্তী এরপর কি করে সেটা দেখতে হবে। অয়ন্তী পুনরায় বলল, কোথায় যেন ছিলাম আমরা দুজনে? জাহিন অধৈর্যরা মেলে কিছু বলতে নেবে, সাথে সাথে অয়ন্তী বলে ওঠে, ও হ্যাঁ, বরের কপালে চুমু দেওয়ার পরেও যদি বরের রাগ না কমে তখন বরের দু গালে আলতো করে চুমু খেতে হয়। জাহিনের ভীষণ হাসি পাচ্ছে। ইচ্ছে করছে ভুবন কাঁপিয়ে হাসতে, কিন্তু হাসিটা অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে আটকে রাখলো। অন্যদিকে অয়ন্তী তার কথা মতো জাহিনের দুগালে চুমু খায়। জাহিন মৃদু হাসল। অয়ন্তীও মৃদু হেসে বলল, তারপর নাকের ডগায় চুমু খেতে হয়। অয়ন্তী জাহিনের নাকের ডগায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, রাগ অভিমান কমেছে এখন? জাহিন দুকাত নাচিয়ে অন্যদিকে ফিরে বলে, আমি কি জানি? অয়ন্তী শব্দ করে হাসল। জাহিন আর চোখে সেই হাসি দেখল। অয়ন্তী টের বুঝতে পারছে জাহিন কি চায়। ঠিক আছে, সেও জাহিনের মনের বাসনা পূরণ করবে। অয়ন্তী আকস্মিক জাহিনের উপরে ঝুঁকে আসে। জাহিন বার কয়েকবার চোখের পাতা ফেলল। দুজনে দুজনের দিকে এক নজর তাকিয়ে রইল। জাহিন আলতো হাতে অয়ন্তীর গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। অয়ন্তী চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে এগিয়ে আসলো জাহিনের কানের কাছে। জাহিনও চোখের পাতা বন্ধ করে নেয়। অয়ন্তীর গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে জাহিনের কাঁধে। কিয়ৎক্ষণ পরেই ভেসে আসলো এক মিষ্টি মধুর কণ্ঠস্বর, ভালোবাসি নেতা মশাই, ভীষণ ভালোবাসি আপনাকে। জাহিন চোখ মেলে তাকায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। হৃদয় জুড়ে বয়েছে এক শীতল হাওয়া। তার লাজুক বউ তাহলে ভালোবাসি কথাটা বলল তাকে। জাহিন জবাব দিল না, চুপ করে রইল। অয়ন্তী কানের কাছ থেকে সরে আসতে জাহিন নিজেকে স্বাভাবিক করে নেয়। অয়ন্তী পুনরায় জাহিনের কানের কাছে গিয়ে গালের সাথে গাল লাগিয়ে ফিসফিসিয়ে বলে,
জবাব দেবেন না বুঝি আমার কথায়? অবশ্য গতকাল রাত্রে এই কথাটা আপনি 1000 বার বলে ফেলেছেন, আর আমি জানি আপনি আমায় ভীষণ ভালোবাসেন। অয়ন্তী কথাটা বলে জাহিনের বুকে নিজের থুতনি ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার একান্ত পুরুষ মানুষটির দিকে। জাহিন ভুরু উঁচু করে ইশারা করে। কি হয়েছে? অয়ন্তী মুস্কি হেসে এবার নিচের অধর জোড়া মিলিয়ে দেয় জাহিনের অধরে। যার নিঃশ্বাস আটকে নেয়। জাহিনকে কোনো রকম রেসপন্স না করতে দেখে অয়ন্তী সরে আসতে নেবে, সাথে সাথে জাহিন অয়ন্তীর ঘাড়ে শক্ত পরিশালে হাত রেখে এক ঝটকায় অয়ন্তীকে শুয়ে দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ঘোর লাগা কণ্ঠে বলে, রাগ অভিমান তো ভাঙিয়েছ, এবার না হয় সেই রাগ অভিমানগুলো গভীর আদরে পরিণত করি। দুজনের হৃদস্পন্দনের গতি অনিয়ন্ত্রিত হলো। জাহিন অয়ন্তীর অধরজোড়া নিজের অধরজোড়ার দখলে নিয়ে নেয়। জাহিন কয়েক মুহূর্ত পর অয়ন্তীর অধরজোড়া ছেড়ে দিয়ে অয়ন্তীর পানে তাকায়। অয়ন্তী লাজুক হাসে, সাথে জাহিনও মুস্কি হাসে। পুনরায় জাহিন অয়ন্তীর জোড়া নিজের অধরজোড়া দিয়ে আঁকড়ে ধরে। অয়ন্তীও সায় দিল। অয়ন্তী বাঁ হাত দিয়ে জাহিনের ঘাড় পেঁচিয়ে ধরে। জাহিন নিজের শক্ত হাতের 5 আঙুল দ্বারা অয়ন্তীর ছোট ছোট আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে বিছানার সাথে চেপে ধরে। অয়ন্তীর ঠোঁট ছেড়ে এবার জাহিন নিজের ঠোঁট নামিয়ে আনলো গলায়। একে একে অয়ন্তীর গলায়, ঘাড়ে, কাঁধে নিজের উষ্ণ নরম অধরজোড়ার বিচরণ চালাতে শুরু করলো। অয়ন্তী অস্থির হয়ে পুরো শরীর সাপের মতো মোচড় দিয়ে উঠল। সর্বাঙ্গে বয়ে যাচ্ছে শিহরণ। জাহিন ব্যস্ত হাতে অয়ন্তীর শাড়ির পিন খুলে দিয়ে নিজের পরিহিত শার্ট খুলে ছুঁড়ে ফেললো ফ্লোরে মাঝে। পুনরায় জাহিন অয়ন্তীর কানের কাছে মুখ নিয়ে কানের লতিতে চুমু এঁকে দিয়ে নিঃশক্ত গলায় বলল, ভালোবাসি অয়ন্তী। জাহিন আলতো হাতে অয়ন্তীর গা থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। অয়ন্তী লজ্জায় দাঁতে দাঁত চেপে চোখ খিচে বন্ধ করে নেয়। পরপর অনুভব করতে পারল জাহিনের বেসামাল ঠান্ডা হাতের ছোঁয়া নিজের উন্মুক্ত পেটের ওপরে। শক্ত হাতে খামছে ধরল জাহিনের কাঁধ অয়ন্তী। তাতে যেন জাহিনের কোনো হেলদোল নেই। ধীরে ধীরে দুজনের মাঝ থেকে সরে যেতে শুরু করলো সকল আবরণ। আস্তে আস্তে ডুব দিল জাহিন অয়ন্তীর মাঝে। অয়ন্তী ও জাহিনের ভালোবাসা মিশ্রিত সকল ব্যথা যন্ত্রণা সাদরে গ্রহণ নিল। পুরো রুম জুড়ে দুই মানব মানবীর ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ল। অয়ন্তীর চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2-1 ফোঁটার নোনজল। যে জলের ফোঁটায় নেই কোনো দুঃখ, আছে শুধু সুখের ঠিকানা। রাত 3টে বাজে। বাইরের বৃষ্টি থেমেছে। বাতাসের গতি স্বাভাবিক হয়েছে। কারেন্ট নেই, যার জন্য বাইরের পরিবেশ অন্ধকারে ডুবে আছে। অয়ন্তী জাহিনের বুকে মাথা রেখে জাহিনের বুকে তর্জনী দিয়ে আঁকিবুকি করছে। অয়ন্তীর পরনে জাহিনের শার্ট। জাহিন অয়ন্তীর হাতটা ধরে অয়ন্তীর আঙুলের ভাঁজে নিচের আঙুল রেখে নরম গলায় বলে, অয়ন্তী, তোমার মনে আছে একটা ঘটনা? অয়ন্তী চিন্তিত হয়ে জাহিনের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, কোন ঘটনা? ওই যে আমাদের বিয়ের দিন মিষ্টি মুখের ঘটনাটা। অয়ন্তী ভুরু কুচকে বলে, হঠাৎ এই কথা? আমার একটা কথা জানতে ইচ্ছে করছে। কি কথা? আমি যখন তোমার দিকে মিষ্টি বাড়িয়ে দিয়েছিলাম তখন তুমি মিষ্টি খেয়েছিলে তো? অল্প খেয়েছিলাম। জাহিন মজা করে বলে, অল্প খেয়েছিলে আমাদের বিয়ের মিষ্টি? অল্প কি করে খেতে পারলে বলো তো? অয়ন্তী বোকার মতো বলে, বেশি খাওয়া উচিত ছিল বুঝি। তো এখন কি করার? চলো আবার বিয়ে করি। তখন এমন এক পরিস্থিতিতে বিয়ে করতে হয়েছে যার জন্য ভালো করে নিজের বিয়েটা উপভোগ করতে পারিনি। অয়ন্তী জাহিনের কাছ থেকে সরে গিয়ে নিজের বালিশে মাথা রেখে বলে, আর উপভোগ করতে হবে না, অনেক রাত হয়েছে। এসব কথা রেখে চুপচাপ ঘুমান আর ঘুমটাকে উপভোগ করেন। জাহিন বিরক্ত গলায় বলল, ঘুমাতে বলছো ভালো কথা, কিন্তু দূরে সরে গেলে কেন? অয়ন্তী তপ্ত নিঃশ্বাস ছেড়ে পুনরায় জাহিনের বুকে মাথা রাখে। জাহিন মুস্কি হেসে অয়ন্তীর কপাল চুমু এঁকে বলে, এবার ঘুমাও। আর যা বুঝলাম বাস্তবে দ্বিতীয়বার বিয়ে করতে পারবো না, তাই স্বপ্নে না হয় বিয়ে করলাম। অয়ন্তী জাহিনের কথা শুনে মুস্কি হেসে দুহাত দিয়ে জাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনার এই স্বপ্নে আসার জন্য আমি অপেক্ষায় রইলাম নেতামশাই। লিজাকে মেয়ে দেখার জন্য পাত্রপক্ষ আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে পাত্রপক্ষ লিজাকে দেখতে আসবে না বলে দিয়েছে। সেই খবরটাই লিজার মা রত্না বেগমকে জানাতে এসেছেন ঘটক জাকিয়া বানু। রত্না বেগম চিন্তিত হয়ে বলেন, হঠাৎ কি এমন হলো যে তারা মেয়ে দেখতে আসতে পারবে না? আর তারা তো মেয়ের ছবি দেখেও পছন্দও করেছিল। তাহলে? জাকিয়া বানু চায়ের কাপে শব্দ করে চুমুক বসিয়ে বলেন, আরে একটা পাত্র চলে গেছে তো কি হয়েছে? ওই পাত্র থেকে 1000 গুণ ভালো পাত্র আমার ঝুলিতে আছে। রত্না বেগম হাসি খুশি মুখে বলেন, তাই নাকি আপা? তার ছেলে কি করেন?
পোলা বিরাট বড় পুলিশ অফিসার, মাসের শেষে লাখ লাখ টাকা ইনকাম করে। রত্না বেগম ছেলে পুলিশ অফিসার কথাটা শুনে মুখটা অন্ধকার হয়ে যায়। তা দেখে জাকিয়া বানু বলেন, কি তা আফা, এমন আন্ধার হয়ে গেল কেন আপনার মুখটা? না মানে ছেলে পুলিশ। রত্না বেগমের মুখের কথা জাকিয়া বানু ছিনিয়ে নিয়ে বলেন, আরে আফা, পুলিশ তো কি হয়েছে, ছেলে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, আর চালচলনও অনেক ভালো। এমন পোলা হাতছাড়া করতে নাই, বুঝলেন? মাইয়া আপনার সুখেই থাকবে ওই পোলার ঘরে। রত্না বেগম ইতস্তত গলায় বলল, আচ্ছা, আপনি তাহলে কথা বলেন ছেলের পরিবারের সাথে। আর ছেলের নাম কি? জাকিয়া বানু কিছু একটা ভেবে বলেন, পোলার নামটা মনে নাই, এত পোলা মাইয়ার নাম মনে থাকে না। ও আচ্ছা। শুনেন আপা, আর একটা কথা, ছেলে এখন আসতে পারবো না, আর কয়দিন পর তো নির্বাচনে ছেলের ডিউটি আছে, তাই যা করার নির্বাচনের পরেই করতে হইব, বুঝলেন? ঠিক আছে, তাহলে নির্বাচনের পরেই দেখা সাক্ষাৎ হোক। জাকিয়া বানু ভেঙে ভেঙে বলেন, তাইলে আপা আমারে কয়েকটা যদি টাকা দিতেন, মানে যাতায়াত খরচা যদি একটু দিতেন আর কি। ঘটক জাকিয়া বানুর কথা শুনে রত্না বেগম ঘর থেকে 100 টাকার একটা নোট এনে ধরিয়ে দেয়। জাকিয়া বানু চলে যান। কিছু দূর যেতে শারাপ নামে সেভ করা এক নাম্বারে ডায়াল করে। অপর পাশ থেকে কল ধরতে জাকিয়া বানু আপ্লুত গলায় বলে ওঠেন, হ্যাঁ বাজান, তোমার কথার মতোই আমি ওই বিয়াটা ভেঙে দিছি। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে শারাপের প্রশালী ভরাট কণ্ঠ, কেউ সন্দেহ করেনি তো? না বাজান, এমন ভাবে কইছি যে সন্দেহ করার কোনো অবকাশই নাই। গুড। তা বাজান, আমার টাকাটা যদি দিতেন তাহলে ভালো হইতো আর কি। আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে? হ বাজান, আছে, এই নাম্বারটাই আমার বিকাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি বিকাশে টাকা পাঠিয়ে দিব। আচ্ছা বাজান, তাইলে রাহি এখন। শারাপ নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে জাকিয়া বানুর নাম্বারে 3000 টাকা সেন্ড মানি করে ফোনটা টেবিলের উপরে রেখে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে বাঁকা হেসে বলে, মিস লিজা ভিজা, এত সহজে তো তোমাকে আমি অন্য কারোর হতে দিব না। খুব শখ না অন্য কারোর বউ হওয়ার? সেই শখ তোমার পূরণ হতে দিব না আমি থাকতে। তোমার সাথে আমার বিয়ে হবে, অন্য কারোর সাথে না। 2 দিন আগের ঘটনা। শারাফের সাথে লিজার কথা কাটাকাটির সময় রত্না বেগম লিজাকে ডেকে বলেন, এই লিজা, ঘটক জাকিয়া আপনার নাম্বারটা দে তো দেখি, ডিলিট হয়ে গেছে নাম্বারটা। কবে পাত্রপক্ষ তোকে দেখতে আসবেন জানতে হবে। কথাটা শুনে যেন শারাফের তালু চলে ওঠে। লিজাকে বউ দেখতে আসছে মানে? সেই দুনিয়াতে থাকতে কোন শালায় আসছে লিজাকে বউ দেখতে? শারাফ কথাটা শুনে কল কেটে দেয়, কারণ লিজাকে কোনো প্রশ্ন করলেও জীবনে উত্তর দেবে না এটা সে জানে। তাই লিজা যাতে তার উপর সন্দেহ না করে তার জন্য আর কল পর্যন্ত করেনি লিজাকে সে। শারাফের পর ঘটক জাকিয়া বানুকে খোঁজার মিশনে নামে, আর তাতে সফলও হয়। পুলিশ হতে যেন কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এরপরেই জাকিয়া বানুর ফোন নাম্বার কালেক্ট করে টাকার লোভ দেখিয়ে বিয়েটা ভেঙে দেয়, আর নিজের বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য বলে। গোধূলি লগ্ন, পাখিরা আকাশে ঝাঁক বেঁধে লুটোপুটি খাচ্ছে। সূর্যি মামা পশ্চিম আকাশে হেলে পড়েছে, যার দরুন পশ্চিম আকাশ জুড়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে অপর প্রান্তে থাকা মানুষজন সূর্যি মামাকে অনায়াসে হাত বাড়িয়ে ছুঁতে পারবে, কিন্তু চাইলে কি সবকিছু ছোঁয়া যায়? দূর থেকে ওই দিকের আকাশটা কাছে মনে হলেও আকাশটি তার থেকে বহুদূর। ঠিক তেমনটা হয়েছে লাবিবের ক্ষেত্রে। লাবিব চাইলেও আন্টিকে ছুঁতে পারছে না, আন্টি যে তার থেকে বহুদূর। লাবিব একটা কাজে এসেছিল রেস্টুরেন্টে। কাজ শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে নেবে, তখনই নজর পড়ে অয়ন্তীর উপর। অধৈর্যরা তার আপনা আপনি আলগা হয়ে যায়। অয়ন্তী গাড়ি থেকে নামছে, আর তার সাথে নুহাস, জারা আর আহান। অয়ন্তীর চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুব সুখে আছে। লাবিব নির্নিমেষ ভঙ্গিতে চেয়ে আছে হাস্যোজ্জ্বল অয়ন্তীর দিকে, ঠোঁটের কোণে তার মৃদু হাসি, যেই হাসিতে রয়েছে শত শত দুঃখ বেদনা। লাবিব গাড়ির কাচের ওপরে নিজের বাঁ হাতটা রেখে অয়ন্তীকে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু তা তো হওয়ার নয়। এই ছোঁয়াতে যে অয়ন্তীর পরশ পাওয়ার নয়। লাবিব গাড়ির কাজ নামিয়ে জাহিনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তো জাহিন নেই। তার মানে জাহিন অয়ন্তীর সাথে আসেনি, অয়ন্তীরা মলে ঢুকে গেছে। তারা দেখে লাবিব তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে নিজেও মলে ঢোকার প্রস্তুতি নেয়। অয়ন্তীর যারা নিজেদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মূলত শপিং মলে এসেছে, কিন্তু তাদের সাথে কে আসবে তা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। এরপর ঠিক হলো নুহাস আসবে তাদের সাথে।
জাহিন আসতে পারেনি তার একটা ইম্পর্টেন্ট মিটিং থাকার জন্য, তা না হলে আসতো। নোহা শাহানকে নিয়ে ঘুরছে আর অন্যদিকে অয়ন্তী আর যারা নিজেদের জন্য কেনাকাটা করছে। যারার আর কিছুদিন পরে বোর্ড পরীক্ষা, তার জন্য ঘড়ি কেনা দরকার, তাই দুজনে ঘড়ির দোকানে এসেছে। যারা ঘড়ি পছন্দ করতে ব্যস্ত, অন্যদিকে অয়ন্তীর নজর পড়ে একটা ঘড়ির ওপর। ঘড়িটা তার খুব পছন্দ হয়েছে জাহিনের জন্য, কিন্তু কিনবে নাকি কিনবে না ভেবে দুটানায় পড়ে গেছে। আজ পর্যন্ত জাহিনকে খুব একটা সচরাচর ঘড়ি পরতে দেখেনি, তাই মন স্থির করতে পারছে না কি করবে এটা ভেবে। যারা একটা ঘড়ি পছন্দ করে অয়ন্তীর কাছে এসে বলে, ভাবি দেখো তো ঘড়িটা কেমন। অয়ন্তীকে কোনো রেসপন্স করতে না দেখে যারা অয়ন্তীর চাহনি অনুযায়ী সামনের দিকে তাকিয়ে বুঝতে পারে অয়ন্তীর মনোভাব। যারা মুচকি হেসে অয়ন্তীকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি ভাবি ঘড়িটা বুঝি পছন্দ হয়েছে? ভাইয়ার জন্য নিয়ে নাও ঘড়িটা, দেখতেও সুন্দর আছে ঘড়িটা। যদিও বা ভাইয়া খুব একটা ঘড়ি হাতে পরে না, কিন্তু তুমি গিফট করলে অবশ্যই পরবে। অয়ন্তী যারার কথা শুনে নিজের হুঁশে ফিরে এসে বলে, না না, আমি এমনিই দেখছিলাম। যারা মাথা নাড়াতে নাড়াতে মজা করে বলে, বুঝতে পেরেছি। যারা কথাটা বলে দোকানদারকে বলে, আঙ্কেল ওই যে কালো ঘড়িটা আর এই ঘড়ি দুটি প্যাক করে দিন। অয়ন্তী নাকচ করে যারাকে বলে, যারা ওই ঘড়িটা নেওয়া লাগবে না। বেশি কথা বলো না তো। অয়ন্তী আর কিছু বলল না। তাদের দুজনে কেনাকাটা প্রায় শেষের দিকে। অয়ন্তীর বেশি কিছু কেনার নেই, যা আছে যারার। এমন সময় নুহাস যারাকে কল করে। যারা নুহাসের কল দেখে অয়ন্তীকে বলে, ভাবি তুমি ঘুরে দেখো চারপাশটা, আমি একটু আসছি। যারা ওদিকটাই চলে যায়। অয়ন্তী ঘাড় ঘুরিয়ে আশেপাশে দোকানের সবকিছু দেখে দেখে যাচ্ছে। কিছুক্ষণ পরে যারার কল আসে। অয়ন্তী কল ধরতেই ওপাশ থেকে যারা বলে, ভাবি আমরা নিচে চলে এসেছি, তোমার জন্য অপেক্ষা করছি, নিচে আসো। আচ্ছা। অয়ন্তী আর দেরি না করে সিঁড়ির দিকে অগ্রসর হলো। কয়েকটা সিঁড়ি ধাপ পেরোতেই অঘটন ঘটে গেল তার সাথে। আকস্মিক শাড়ির কুচির সাথে পালে গ্রান্তির দেহখানা সামনের দিকে ঝুঁকে পড়ে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। সারা শরীর কাটা দিয়ে উঠল ভয়ে। আজ আর রক্ষা নেই তার। চাপা গলায় চিৎকার করে ওঠে, হাত থেকে পড়ে যায় ব্যাগ। পড়ে যেতে নেবে তৎক্ষণাৎ অনুভব করলো কারো শীতল বলিষ্ঠ পেশিবহুল হাত তার হাত শক্ত করে চেপে ধরে পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে পেঁচিয়ে ধরেছে তার কোমর। অয়ন্তী শরীরটা টেনে নিয়ে যায় কেউ নিজের বুকের অতি নিকটে, যার দরুন মানুষটির বুকের ওঠানামা স্পষ্ট শুনতে পারছে সে। অয়ন্তীর ঘাড়ে আশ্রে পড়ছে মানুষটির গরম ভারী নিঃশ্বাস। অয়ন্তী চোখ বন্ধ করে ভয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। কিয়ৎক্ষণ পরে ভেসে আসলো এক আবেগে ভরা শান্ত কণ্ঠস্বর, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, পড়ার আগেই তো ধরে নিয়েছে আমি, শান্ত হও প্লিজ। অয়ন্তী চমকে তাকায়। এই কণ্ঠস্বর তার অতি পরিচিত। এই কণ্ঠস্বরের মালিকের সাথে অনেকবার কথা বলেছে সে ফোনে। তবে কি সেই মানুষটি তার নিকটে? অয়ন্তী তৎক্ষণাৎ মাথা তুলে সামনের দিকে তাকায়। কেঁপে ওঠে সমস্ত কায়া। বিস্ময় অবিশ্বাস তার মুখশ্রীতে ফুটে উঠেছে। তার সামনে লাবিব দাঁড়িয়ে আছে, তা আবার তার এতটা নিকটে। অয়ন্তী তড়াক করে সরে গেল লাবিবের কাছ থেকে। অস্বস্তিতে তার মুখ পাংশুটে হয়ে গেছে। পা দুটো যেন আটকে গেছে ফ্লোরের সাথে। শত চেষ্টা করেও নিজের দেহটাকে নাড়াতে পারছে না অয়ন্তী। লাবিবের মাঝে দৃঢ়কণ্ঠে ডাক দিল, অয়ন্তী। অয়ন্তী হকচকিয়ে উঠল। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শীতের মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। অয়ন্তীর এমন অবস্থা দেখে লাবিব কপালে দুশ্চিন্তার বলিরেখার ভাঁজ ফেলে নম্র কণ্ঠে প্রশ্ন করল, অয়ন্তী তুমি ঠিক আছো? অয়ন্তীর কণ্ঠ রোধ হয়ে এলো। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, না আমি ঠিক নেই। আপনাকে এত মাস পরে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না লাবিব। আপনি কেন আমার সামনে এসে এভাবে দাঁড়িয়েছেন? কিন্তু শত চেষ্টা করেও কথাটা বলতে পারছে না। সিঁড়ির মাঝে আপাতত তারা দুজন ছাড়া কেউ নেই। লাবিব অয়ন্তীর বাহু ধরে ঝাঁকি দিয়ে উঁচু গলায় বলে, অয়ন্তী। অয়ন্তী নিজের ঘর থেকে বেরিয়ে এসে অশ্রুসিক্ত নয়নে লাবিবের দিকে তাকায়। লাবিব অয়ন্তীর চোখে জল দেখে হকচকি ওঠে। মেয়েটা কাঁদছে। লাবিব কিছু বলতে নিবে, সাথে সাথে অয়ন্তী নিচু হয়ে পড়ে থাকা ব্যাগটা তুলে এক প্রকার ছুটে পালিয়ে যায় এখান থেকে। লাবিব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নিজেও অয়ন্তীর পিছু নেওয়ার জন্য সিঁড়িতে পা ফেলতে পায়ের সাথে কিছু একটা ভারী লাগে। তাকিয়ে দেখে ছোট একটা বক্স। লাবিব দু একটা সিঁড়ির ধাপ পেরিয়ে কোমর বাঁকিয়ে বক্সটা তুলে নিয়ে খুলে দেখে একটা ঘড়ি। লাবিবের বুঝতে বাকি নেই এই ঘড়িটা কার জন্য অয়ন্তী কিনেছে। লাবিব ঠোঁটে ঠোঁট চেপে বক্সটা নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নেয়। অয়ন্তী হাঁপাতে হাঁপাতে গাড়ির সামনে এসে থামে। অয়ন্তীকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে যারা অয়ন্তীর কাছে এসে বিচলিত গলায় প্রশ্ন করে, ভাবি কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? অয়ন্তী শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, কিছু হয়নি আমার যারা, তাড়াতাড়ি চলো এখান থেকে। অয়ন্তী তাড়াহুড়ো পায়ে হেঁটে গাড়িতে উঠে বসে। যারা নুহাস একে অন্যের দিকে তাকায়। হঠাৎ করে ভাবির কি হলো? এমন অদ্ভুত আচরণ করছে কেন?
অয়ন্তী পুনরায় চেঁচিয়ে বলে, কি হলো যারা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠো। যারা নুহাস গাড়িতে উঠে বসে। নুহাস গাড়ি স্টার্ট দেয়। গাড়ি কিছুটা দূর যেতে লাবিব এসে পৌঁছায়। লাবিব অনিমেষ ভঙ্গিতে গাড়ি যাওয়ার পানে তাকিয়ে রইল। গাড়িটা মিলিয়ে যেতেই লাবিব মাটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরল। চিনচিন ব্যথা অনুভব করছে বুকের বাঁ পাশের জায়গাটা। এতটা যন্ত্রণা আর সইতে পারছে না। অয়ন্তী তাকে নিজের মন থেকে মুছে ফেললেও সে মুছে ফেলতে পারছে না, আর হয়তো কোনোদিন মুছে ফেলতেও পারবে না অয়ন্তী নামের মেয়েটিকে। রাত 11টা বাজে। অয়ন্তী সব কাজ শেষ করে রুমে এসেছে। রুমে এসে দেখে জাহিন কতগুলো কাগজপত্র নিয়ে বসেছে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অয়ন্তী শান্তিতে থাকতে পারছে না। মনের মাঝে একটা অস্থিরতা কাজ করছে, আর তার উপরে আবার ঘড়িটা হারিয়ে ফেলেছে, যার জন্য মনটা আরো বিষণ্ণ হয়ে আছে। আজকের দিনটা যেন একটা দুঃস্বপ্নের মতো ছিল। তাদের জীবনে লাবিব আবার কোনো প্রভাব ফেলবে না তো? জাহিনকে লাবিবের কথাটা জানানো দরকার, কিন্তু কি করে শুরু করবে বুঝে উঠতে পারছে না। অয়ন্তী ধীর পায়ে হেঁটে বেডের এক কোণে বসে। অতি চিন্তায় বারবার দুহাত কসলাচ্ছে আর ঠোঁট কামড়ে ধরছে। জাহিন মাথা তুলে চিন্তিত অয়ন্তীর দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলে,